সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি আবু সাঈদ ইসলাম। আমার পরিচয় এখানে দেয়া আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা থেকে শেষ করেছি। আমি দীর্ঘদিন ধরে কোচিং এ ক্লাস নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এবং বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ যে পরীক্ষাগুলো সেগুলোতে আমি পড়াই সাধারণ জ্ঞান এবং ইংরেজি। এই হচ্ছে আমার পরিচয়। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা ক্লাস করব সেটি হচ্ছে যে নার্সিং ফ্রি ক্লাস এটি, এবং আমরা হচ্ছে বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানার ট্রাই করবো এবং তাদের উপর মানে সেই ঘটনার উপর বেস করে কিছু প্রশ্ন প্রতিবারে নার্সিং এর পরীক্ষায় বলো বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো বা বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোতে ফ্রিকুয়েন্টলি যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা দেখবার চেষ্টা করবো এবং একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। আবার খুব গভীরে গেলে যেন তোমরা আবার কি বলে মানে খেই হারিয়ে ফেলো, সেটাও করব না। মানে যতটুকু জানবার জন্য, খুব গভীরেও যাব না, আবার গভীরে যে যাবো না এমনও না। মানে তোমাদের জানার জন্য, মনে রাখার জন্য যতটুকু যাওয়া প্রয়োজন আমি ততটুকু যাব। এবং আমি জানি যে যারা নার্সিং এর জন্য তোমরা প্রস্তুত হচ্ছ, তোমরা তো ছোট মানুষ, কেবল ইন্টারমিডিয়েট পাস করেছো। সো তোমাদের যে খুব গভীর থেকেও প্রশ্ন হবে, আবার গভীরে গিয়ে বুঝতে হবে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তা কিন্তু নয়। হয়তো সর্বোচ্চ এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এবং একটা প্রশ্ন কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ, কারণ একটা প্রশ্ন তুমি পেয়ে গেলে অনেকের থেকে প্রায় তুমি 10-15 হাজার মানুষের উপরে এগিয়ে যাবা কিন্তু, বুঝছো? সো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় কিন্তু তোমার একটা মার্কস খুবই গুরুত্বপূর্ণ। এক মার্কস যদি ভুল করো তাহলে পিছিয়ে যাবা, আর একটা মার্কস যদি মানে একটা প্রশ্ন যদি ঠিক করো তাহলে 15,000 20,000 মানে লাফিয়ে তুমি তার উপরে চলে যাবা। সো কোনো কিছুকে অ্যাভয়েড করার আসলে সুযোগ নেই। একটু বোরিং লাগতে পারে যেহেতু হিস্ট্রির ক্লাস। তো আমার মনে হয় যে তোমরা শুধু আমি কোন পয়েন্টগুলোকে ফোকাস করি ওখানে মনোযোগ দাও, আর বেশি মানে বই থেকে পড়তে হবে না। এতটুকু পড়লে এবং এই প্রশ্নগুলো আজকে যা যা সলভ করাবো এতটুকু যদি মনে রাখো, আমার মনে হয় যে তোমরা খুবই ভালো করবা। আমরা চলো কথা না বাড়িয়ে নেক্সটে চলে যাই। দেখো, ও আচ্ছা, আমাদের আজকেও একটা আমরা হচ্ছে কিছু তোমাদের জন্য হচ্ছে রেখেছি আকর্ষণীয় পুরস্কার। সেটা কিসের জন্য? আজকে যে ক্লাসটি আমি করাবো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর, এবং এই যে প্রশ্ন সলভ করাবো, সেই সলভ করতে গিয়ে যে নোটগুলো আমি তোমাদেরকে দিব এবং যে বিষয়গুলো তোমাদের লিখতে বলবো, এগুলো যদি দারুণ করে গুছিয়ে লিখো, দারুণ করে যদি গুছিয়ে নোট করো, সেই নোটটা যদি হচ্ছে আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে বি ব্রেইনারের, সেখানে যদি পাঠিয়ে দাও, তোমার নোটটি যদি হচ্ছে আমরা মনে করি যে না এটি আসলে মানে সব থেকে সুন্দর নোট আজকের দিনের, তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাদের এই পুরস্কারগুলো জিতে নিবা। সেটা হচ্ছে কি, বি ব্রেইনারের টি শার্ট, বি ব্রেইনারের হুডি, ক্যালেন্ডার, স্মার্ট ওয়াচ, টেবিল ল্যাম্প। ওকে, তাহলে তোমরা এগুলো পেয়ে যাবা। সুতরাং আর দেরি না করে সবাই দারুণ করে মনোযোগ দিয়ে নোট করতে বসে যাও এবং ক্লাসটিতে মনোযোগ রাখো। ওকে ভাইয়া, পরের ক্লাসে চলে যাচ্ছে, পরের ইয়েতে চলে যাচ্ছে, প্রশ্ন চলে যাচ্ছে। এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছ যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল? এই যে এই জিনিসটা শুনে প্রথমে মনে হচ্ছে আরে কি রে ভাই, ক্লাস শুরু হলো, অস্ট্রিয়ার যুবরাজ কই থেকে চলে আসলো, তাই না? এরকম মনে হতে পারে। তো এই প্রশ্নটা বুঝবার আগে আমি প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে তোমাদের একটু আলোকপাত করতে চাই। ওই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে প্রথম বিশ্বযুদ্ধটাকে বুঝলে প্রায় এখানে 15 থেকে 20টা এবং তারও বেশি প্রশ্নের উত্তর অনায়াসে তোমরা বলতে পারবা। সুতরাং আমরা একটা নতুন পেজ খুলে নেই। এখানে আমরা ওকে, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, একটু আমাকে আঁকা আঁকি করতে হবে। এটা একবারে মানচিত্র না, বাট আমি একটু আঁকালাম কারণ মানচিত্রতে আমি অত ভালো না, বাট তোমাদের বোঝার জন্য আমি বোঝাচ্ছি। তোমরা একটু দেখো, এই জায়গাটি কিন্তু জার্মানি। যে দেশগুলোর নাম লিখছে এগুলো সবগুলো ইউরোপ মহাদেশে অবস্থিত। এই দেশটার নাম জার্মানি, এটি হচ্ছে অস্ট্রিয়া, এবং এটি হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি, ওকে। এটি হচ্ছে হাঙ্গেরি, ওকে। এটি হচ্ছে
বসনিয়া, এবং এই জায়গাটা হচ্ছে সার্বিয়া। দেখো এটি কিন্তু খুব প্রপার মানচিত্র নয়, বাট এই দেশগুলো যে পাশাপাশি এটি আমি বোঝানোর জন্য তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ আমাদের প্রথম বিশ্বযুদ্ধটাকে বুঝতে হলে এই দেশ কয়েকটার নাম তোমাদের অবশ্যই অবশ্যই ভালো মতো জানতে হবে। এখন যেটি আমি বলছি, এই জায়গাটার নাম জার্মানি, এটি হচ্ছে অস্ট্রিয়া, এটি হচ্ছে হাঙ্গেরি, এটি সার্বিয়া, এটি হচ্ছে বসনিয়া। ভাইয়া এই দেশগুলো কিন্তু সবগুলো ইউরোপ মহাদেশে অবস্থিত। তোমাদের কাছে নতুন লাগতে পারে, একটু মনোযোগ দাও, সুন্দর মতো তোমরা বুঝতে পারবা। এই বসনিয়ার যে রাজধানী সেটি হচ্ছে সারায়াভো, এটি হচ্ছে সারা, আমার মনে হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ না, আমি একটু ইরেজ করি ইরেজার দিয়ে। ওকে, এটা রাজধানী এই ওকে, এটা হচ্ছে বসনিয়া। এই বসনিয়ার যে রাজধানী এটি হচ্ছে সারায়াভো। সারা, সারায়াভো, সারায়াভো, এটি হচ্ছে রাজধানী। ওকে, এটি হচ্ছে রাজধানী, তাহলে বসনিয়ার রাজধানী হচ্ছে সারায়াভো, এটি একটি শহর। এখন আমি যে বিষয়টা তোমাদেরকে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে এই অস্ট্রিয়ার এক যুবরাজ, সেটি হচ্ছে একদম 1900, যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছি, আমাদের হচ্ছে 1914 সালের দিকে অস্ট্রিয়ার এক যুবরাজ এই বসনিয়ার সারায়াভো শহরে তার ওয়াইফকে নিয়ে একটা প্রমোদ ভ্রমণে আসেন। অর্থাৎ আমরা এটাকে কি বলতে পারি, প্রমোদ ভ্রমণটা বলতে পারি বিয়ের পর যে আমরা মধুচন্দ্রিমায় যাই, বিয়ের পর যে হচ্ছে মানুষজন হানিমুনে যায়, সেরকম বলতে পারি। 1914 সালের প্রথম দিকে অস্ট্রিয়ার এক যুবরাজ বসনিয়ার সারায়াভোতে ওয়াইফকে নিয়ে, তার বউকে নিয়ে, অথবা তার মানে প্রিয়তমাকে নিয়ে এই বসনিয়ার রাজধানী সারায়াভোতে তিনি হচ্ছে প্রমোদ ভ্রমণে আসেন। যখন আসেন তখন এই সার্বিয়া, তার পাশের যে আরেকটা দেশ, এই সার্বিয়ার এক ব্যক্তি এখানে এসে, এই বসনিয়াতে এসে, সারায়াভো শহরে এসে অস্ট্রিয়ার যুবরাজ যিনি এসেছেন তার নাম হচ্ছে ফার্ডিন্যান্ড, তার নাম কি ভাইয়া, ফার্ডিন্যান্ড যে এসেছিলেন তাকে হত্যা করে। এতে করে অস্ট্রিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে যে আমাদের দেশের একজন, মানে কি বলে, আমাদের দেশের হচ্ছে যে ফার্ডিন্যান্ড ওখানে গেল, তাকে কেন সার্বিয়ার এক ব্যক্তি এসে কেন সারায়াভোতে হত্যা করলো, সুতরাং আমরা এটার সমুচিত জবাব চাই। সুতরাং এই অস্ট্রিয়া কিন্তু ক্ষেপে যায়। সঙ্গত কারণেই অস্ট্রিয়া এই সার্বিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে। বেসিক্যালি এটাই প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায়। এতটুকু তো মনে হয় বুঝছো ভাইয়া। এরপর আমরা পরবর্তীতে আবার একটা নতুন আলোচনায় চলে যাবো, আমরা নতুন আরেকটা ঘর নেই। তাহলে আমি যা লিখবো তোমরা একটু তুলে ফেলো। তাহলে বসনিয়ার রাজধানী সারায়াভোতে অস্ট্রিয়ার যুবরাজ অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড, যুবরাজের নাম ছিল ফার্ডিন্যান্ড, এটা ফার্ডিন্যান্ড। তাহলে কোন দেশের, সার্বিয়া আর একটা দেশ, সার্বিয়ার এক ব্যক্তির হাতে, খুন হলে যুদ্ধের সূত্রপাত হয়।
খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বসনিয়ার রাজধানী সার্বিয়াতে, কি বলেছি, বসনিয়ার রাজধানী সার্বিয়াতে, বসনিয়ার রাজধানী সারায়াভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড সার্বিয়ার এক ব্যক্তির হাতে খুন হলে যুদ্ধের সূত্রপাত হয়। আমরা একটু আগের স্লাইডটাতে চলে যাই। কি বলেছি, যে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বসনিয়া, এই কয়েকটা দেশ ইউরোপের কান্ট্রি, খুবই কাছাকাছি এই দেশগুলো। তো আমি কি বলেছি, অস্ট্রিয়া থেকে এখানকার যুবরাজ ফার্ডিনান্ড, উনি এই বসনিয়ার রাজধানী সারায়াভোতে তার ওয়াইফ সহ প্রমোদ ভ্রমণে আসেন অথবা মধুচন্দ্রিমায় আসেন। এখানে আসলে সার্বিয়ার এক ব্যক্তি এই ফার্ডিনান্ড অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করে। সঙ্গত কারণে অস্ট্রিয়া বলে কেন হত্যা করা হলো, সুতরাং আমরা সার্বিয়াকে দেখে নেব, এবং তারা যুদ্ধ ঘোষণা করে। তাহলে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে, তখন মূলত প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। এখন আমি এই জায়গায় মানে এতটুকু বোঝাতে পেরেছি। এখন তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কার সাথে হলো, অস্ট্রিয়ার সাথে সার্বিয়া যুদ্ধ বেঁধে গেল। এখন এই অস্ট্রিয়ার সাথে যে দেশগুলো মানে এরা যে যুদ্ধটা ঘোষণা করলো, এর সাথে জার্মানি বললো যে তুমি যুদ্ধ শুরু করো অস্ট্রিয়া, আমি তোমার সাথে আছি। হাঙ্গেরি অস্ট্রিয়াকে বলল তুমি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করো, আমি তোমার সাথে আছি। ওকে, বসনিয়া বলল তুমি যুদ্ধ শুরু করো, আমি তোমার সাথে আছি। তাহলে সার্বিয়া, এখানের মধ্যে সবাই এক হয়ে গেল, সার্বিয়া পড়লো বাটে পড়ে গেল বলে চলে। গ্রামের একটা কথা আছে না, আমরা বন্ধু বান্ধবদের মধ্যে বলি যে বাটে পড়ে গেল কি, সার্বিয়াকে একঘোড়া করে রাখলো। সুতরাং এই সার্বিয়ার সাথে যুক্ত হলো অন্যান্য দেশগুলো। তো সেটা নিয়ে আমি এখন কথা বলবো যে কোন কোন পক্ষগুলো, সার্বিয়ার সাথে কোন কোন দেশ এক হলো, আর অস্ট্রিয়ার সাথে কোন কোন দেশ এক হয়ে মূলত একটা বড় যুদ্ধের দিকে এগিয়ে গেল, এবং সেটাকে আমরা বলছি প্রথম বিশ্বযুদ্ধ। ওকে, আমরা তাহলে পরের আবার একটা নতুন স্লাইডে যাব। আমরা এখানে আমরা যাই। এখন এখানে দুইটা শক্তি ছিল, অক্ষ শক্তি আমার লেখা একটু খারাপ, অক্ষ শক্তি, এবং এটাকে তোমরা বলতে পারো যে কেন্দ্রীয় শক্তি। দুঃখিত, এটা কেন্দ্রীয় শক্তি। তাহলে অক্ষ শক্তি অথবা কেন্দ্রীয় শক্তি, আর এদিকে দিব আমরা মিত্র শক্তি। ওকে, তোমাকে একটু নোট করো, আমার মনে হয় কথাগুলো শুনলে বুঝতে পারবা। তাহলে এই অক্ষ শক্তিতে কারা কারা ছিল, অস্ট্রিয়া। তাহলে এই যে অস্ট্রিয়া, যেখানকার ব্যক্তি, এক ব্যক্তি সে হচ্ছে যে সার্বিয়াতে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করলো। তাহলে সবাই এই যে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করলো কার 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 বিরুদ্ধে, তোমার হলো যে সার্বিয়ার বিরুদ্ধে। তাহলে হচ্ছে আমরা এখানে অস্ট্রিয়া, তাহলে অস্ট্রিয়া হচ্ছে যুদ্ধ ঘোষণা করলো সার্বিয়ার বিরুদ্ধে। তাহলে এই যে অস্ট্রিয়া এক, দুই নম্বর হচ্ছে হাঙ্গেরি, এর সাথে যুক্ত হলো কি হাঙ্গেরি। তিন নম্বর হচ্ছে জার্মানি, তো ছিলই বললাম, জার্মানি বললো তুমি শুরু করো, আমি সাথে আছি, জার্মানি। চার নম্বর হচ্ছে থাকলো হচ্ছে তুরস্ক। তোমরা জানো এই তুরস্কের আরেক নাম হচ্ছে অটোমান সাম্রাজ্য। অটোমান, তোমরা জানো অটোমান সাম্রাজ্য, আমি আর বিস্তারিত লিখলাম না, এটা অটোমান। তুরস্কের আরেক নাম কি, অটোমান সাম্রাজ্য। এবং 5, এদের সাথে আরো যুক্ত হলো বুলগেরিয়া। তাহলে অক্ষ শক্তি অথবা কেন্দ্রীয় শক্তি, মূলত অক্ষ শক্তি কাকে বলে, যারা প্রথমে যুদ্ধ লাগাতে চায়, যারা বলে যে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করবই, যারা একটু উগ্র। এখানে কিন্তু তুমি দেখো যে সার্বিয়া কিন্তু হচ্ছে যুদ্ধ লাগানোর জন্য প্রস্তুত ছিল না, সে কিন্তু বলেনি আমি যুদ্ধ করব। যুদ্ধ করার কথা বলছে কি, কে, অস্ট্রিয়া, যে আমার যুবরাজকে কেন সার্বিয়া থেকে এসে তুমি হত্যা করলা, তাও আবার হচ্ছে যে বসনিয়ার
ইয়াতে কি বলে সারায়েভোতে। সুতরাং সার্বিয়া আমি তোমাকে দেখে নিব। সুতরাং অস্ট্রিয়া কিন্তু যুদ্ধ ঘোষণা করলো সার্বিয়ার বিরুদ্ধে। তাহলে এই কেন্দ্রীয় শক্তি বা অক্ষ শক্তি নিয়ে কনফিউজড হতে পারো অক্ষ আর মিত্র শক্তির মধ্যে। বেসিক্যালি অক্ষ শক্তি যারা যুদ্ধ করতে চায়, যারা একটু উগ্র, যারা যুদ্ধের জন্য প্রথমে হচ্ছে হুঁশিয়ারি দেয়, এই জন্য অক্ষ শক্তির আরেক নাম হচ্ছে কেন্দ্রীয় শক্তি, কারণ এরাই তো হচ্ছে আসলে প্রথমে যুদ্ধটা ঘোষণা করতে চাইলো। এখন দেখো এর সাথে যুদ্ধ ঘোষণা করলো অস্ট্রিয়া, এবং অস্ট্রিয়ার সাথে যোগ দিল হাঙ্গেরি, জার্মানি তো সাথেই আছে, এটা তুরস্ক, আমার লেখা একটু খুবই খারাপ, একটু হচ্ছে যে দেখে দিও, অটোমান, তুরস্কের আরেক নাম হচ্ছে অটোমান, এবং বুলগেরিয়া কিন্তু এর সাথে থাকলো। এগুলো হচ্ছে অক্ষ শক্তি অথবা কেন্দ্রীয় শক্তি। এবার আসো মিত্র শক্তিতে। তাহলে সার্বিয়া তো হচ্ছে, সার্বিয়ার বিরুদ্ধে যেহেতু যুদ্ধ ঘোষণা, সার্বিয়া একাই পড়ে গেল এই জায়গাটা যে আমি আর কে। এখন সার্বিয়াকে সবাই বললো, বিশেষ করে রাশিয়া বললো আমি তোমার সাথে থাকবো, কারণ আমরাও তোমার সাথে আছি। সার্বিয়ার সাথে যুক্ত হলো রাশিয়া, এবং তার সাথে যুক্ত হলো যুক্তরাজ্য। তোমরা জানো যুক্তরাজ্য কোনটা? যাহা যুক্তরাজ্য তাহাই কিন্তু ব্রিটেন, যাহা ব্রিটেন তাহাই হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইউকে। তাহলে ইউকে, যুক্তরাজ্য, ব্রিটেন এগুলো কিন্তু সবই একটা দেশ। সুতরাং এই যুক্তরাজ্যের আরেক নাম হচ্ছে ব্রিটেন, এটা তোমরা লিখে রাখতে পারো পাশে, আমি আর লিখছি না। যুক্তরাজ্যের আরেক নাম হচ্ছে ব্রিটেন, ব্রিটেনের আরেক নাম হচ্ছে ইউনাইটেড কিংডম। এটা তোমরা একটু মাথায় রাখো, কারণ প্রথমে হচ্ছে এগুলো এলোমেলো লাগতে পারে। তাহলে সার্বিয়ার সাথে যুক্ত হলো রাশিয়া, যুক্তরাজ্য, এবং হলো কি ফ্রান্স, ইতালি, জাপান, আমেরিকা। ফ্রান্সও যুক্ত হলো, ফ্রান্স। তারপরে হচ্ছে যুক্ত হলো, তাহলে আমরা এক দেই, 1 2 3 4 5 নম্বর হচ্ছে যে ইতালি, কে যুক্ত হলো? ইতালি। আমরা 6 দেই, 6 হচ্ছে জাপান, এবং হচ্ছে সাথে হচ্ছে সবশেষে আমেরিকা যুক্ত হয়, এবং আমেরিকা যুক্ত হয় 1918 সালে, সব শেষে যুক্ত হয় আর কি আমেরিকা। ওকে, তাহলে এখানে দেখো অক্ষ শক্তি এবং মিত্র শক্তি। তাহলে মিত্র বলতে কি সার্বিয়ার সাথে যারা বন্ধু রাষ্ট্র, এবং যারা বললো যে না সার্বিয়া বিপদে পড়েছে আমরা সার্বিয়ার সাথে থাকি, এই জন্য এটাকে মিত্র। মিত্রতা মানে বন্ধুত্বতা, বন্ধুত্ব। সার্বিয়াকে হেল্প করবার জন্য রাশিয়া আগে আসলো, যুক্তরাজ্য এগিয়ে আসলো, ফ্রান্স এগিয়ে আসলো, ইতালি এগিয়ে আসলো, জাপান এগিয়ে আসলো, এবং আমেরিকা অনেক পরে এগিয়ে আসলো। কারণ কি জানো, আমেরিকা কিন্তু 1918 সালে এগিয়ে আসলো। কেন আসলো আমি সে বিষয়টা তোমাদের একটু পরে আমি ব্যাখ্যা করছি। এটা 17 সাল হবে, সরি 17তে এগিয়ে আসলো, এটা 18 না 17। ওকে, আমি একটু আরেকবার ইরেজার করে দিই। ওকে, তাহলে আমেরিকা সর্বশেষ 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির সাথে যুক্ত হলো। এখন আমি তোমাদেরকে হচ্ছে একটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, আমরা এখন একটু শিরোনামটা লিখি, প্রথম বিশ্বযুদ্ধ, এটিকে দি গ্রেট ওয়ার বলা হয়। ওকে, এটাকে আমি ইংরেজিতে আর না লিখলাম, দি গ্রেট ওয়ার। এটা তোমরা হচ্ছে বইয়ের মধ্যে দেখবে যে আছে, এবং আমাদের শীট সবখানে আছে। সো প্রথম বিশ্বযুদ্ধ তাহলে আমরা কত সালে শুরু হলো? 1914তে শুরু হলো, এবং 1918 সালে শেষ হলো। তাহলে এখানে কত বছর হয় জানো? এখানে হয় 4 বছর। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তি ছিল 4 বছর। ওকে, বুঝছো? এক যুবরাজকে কেন্দ্র করে, এক যুবরাজকে হত্যার মধ্য দিয়ে দেখো কত বড় একটা যুদ্ধ হয়ে গেল। এখানে অনেক হতাহত হয়েছে, এবং অনেক মানুষ, মানে অগণিত মানুষ মারা গেছে। তো আমরা আর বিস্তারিত এর ভেতরে যাব না, কিভাবে প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়েছিল এবং কারা কারা যুক্ত ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে তুলে ধরবার ট্রাই করলাম। তাহলে অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তি, অক্ষ শক্তি যারা যুদ্ধ বাধাতে চায় তারা, এবং তারই কেন্দ্রীয় শক্তি এখানে অস্ট্রিয়া ছিল, হাঙ্গেরি ছিল, জার্মানি যুক্ত হয়েছিল, তুরস্ক, বুলগেরিয়া, এবং তুরস্কের ওই সময়ের নাম ছিল অটোমান সাম্রাজ্য। মিত্র শক্তি কারা ছিল ভাইয়া? সার্বিয়া, সার্বিয়ার সাথে আসলো কে? জাপান, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, এবং ইতালি। তারপরে আসলো কে? জাপান, আমেরিকা 1917 সালে আসলো। কেন জানো? আমেরিকার একটা আমেরিকার একটা জাহাজ প্রমোত্তরি, সেটা যখন কি বলে তোমার হচ্ছে যে এই একটা প্রমোত্তরিকে হচ্ছে 1917 সালে তোমার হচ্ছে যে জার্মানি
এই যে জার্মানি, কেন্দ্রীয় শক্তির জার্মানি, ওইটা হচ্ছে যে মানে ওরা ভুলবশত তাদের শত্রু ভেবে হচ্ছে গুলি করে আর কি, এবং গুলিটা গিয়ে হচ্ছে মানে বোমা ফেলে আর কি। বোমা ফেলার কারণে হচ্ছে ওদের জাহাজটা হচ্ছে একদম মানে মানে একবারে কি বলে মানে একদম হচ্ছে ধ্বংস হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। সঙ্গত কারণে তারা ভাবে যে আমরা তো হচ্ছে কারো ক্ষতি করিনি, তাহলে হচ্ছে আমাদেরকে এভাবে কেন হচ্ছে আমাদের প্রমোত্তরীটাকে হচ্ছে ধ্বংস করে দেয়া হলো। সঙ্গত কারণে আমেরিকা মিত্র শক্তির সাথে যোগ দেয় যে আমরাও এখন যুদ্ধ করব। এই জন্য সর্বশেষ 1917 সালে যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রের আরেক নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস, এবং এদেরকে হচ্ছে এরা হচ্ছে যে এদেরকে মার্কিনীয় বলা হয়। তোমরা জানো যে মার্কিন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একই জিনিস, মার্কিনী, তাদেরকে মার্কিনী বলা হয়। তাহলে যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস, তারা 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে, কারণ যে জার্মানি তাদের প্রমোত্তরীতে হচ্ছে আক্রমণ করে, সঙ্গত কারণেই তারা প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। মূলত প্রথম বিশ্বযুদ্ধে সবার শেষে যে আমেরিকা আসলো অথবা যুক্তরাষ্ট্র আসলো কেন? কারণ যে তাদের হচ্ছে ক্ষতি করা হলো, তারা কিন্তু নিরপেক্ষ ছিল। একটা প্রশ্ন কিন্তু আমরা পাবো, প্রথম বিশ্বযুদ্ধে প্রথম দিকে কোন দেশটি নিরপেক্ষ ছিল? সেটি হচ্ছে আমেরিকা অথবা যুক্তরাষ্ট্র। বুঝতে পারছো? এরা একদম শেষে 1917 সালে যুদ্ধে কিন্তু যুক্ত হয়। অথবা মানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সালে সংগঠিত হয়। 4 বছর প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তি হয়। ওকে, আমরা আরেকটা নতুন পৃষ্ঠা নিব। এখন দেখো, এই প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হয় কিন্তু হচ্ছে 1919 সালের একটা চুক্তির মাধ্যমে। এটাকে বলা হয় ভার্সাই চুক্তি। ফ্রান্সের, তোমরা জানো যে ফ্রান্স, এই ফ্রান্স কিন্তু মিত্র শক্তিতে ছিল। ওকে, ফ্রান্সের ভার্সাই নামে একটা জায়গা আছে, ভার্সাই নগরী। যেমন বাংলাদেশের একটা নগরী কি বরিশাল একটা নগরী, চট্টগ্রাম একটা নগরী, তো এরকম ফ্রান্সের একটা ভার্সাই নগরে 1919 সালে 1919 সালে ভার্সাই চুক্তি হয়। কি হয়? ভার্সাই চুক্তি হয়। ওকে, এই চুক্তির মাধ্যমে কি বলা হয়? এই চুক্তির মাধ্যমে আসলে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে, এবং এই চুক্তির ফলাফল হিসেবে জাতিপুঞ্জ গঠিত হয়। তোমরা জানো জাতিপুঞ্জ হচ্ছে 1919 এবং 20 সালের দিকে হচ্ছে তারা হচ্ছে তাদের কার্যক্রম, তাদের ফাংশন শুরু করে। এটি 1946 সালে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে যায়। তো এটা তোমাদের আসলে পরীক্ষায় আসার মতো না। তোমরা জাস্ট এতটুকু মনে রাখো, প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্তি হয়, সেটা হচ্ছে ভার্সাই চুক্তি, এবং এটা 1919 সালে কোথায় হয়? ফ্রান্সের ভার্সাই নগরে হয় ভার্সাই চুক্তি। এই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। এখন প্রশ্ন এখান থেকে কি কি আসছে আমরা এগুলো দেখবার চেষ্টা করব। ওকে, তাহলে তাহলে আমাদের হচ্ছে সরি, আমরা হচ্ছে পেছনে একটা ফেলে এসেছি একটা প্রশ্ন। ওকে, তাহলে এখানে দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজ অর্থাৎ ফার্ডিন্যান্ড, যেটাকে তোমরা একটু নোট করেছো, কোন শহরে হত্যা করা হয়েছে? তাহলে সারায়াভোতে হত্যা করা হয়েছে। ওকে, তোমরা জানো যে বসনিয়ার রাজধানী সারায়াভোতে ফার্ডিন্যান্ডকে সারায়াভো শহরে হত্যা করা হয়েছে। প্রশ্ন পেয়ে গেছো? উত্তর পেয়ে গেছো? আশা করি পেয়ে গেছো। তাহলে এটা তোমরা ভালো করে নোট করবা, এটা নোট করবা, এটাও নোট করবা, এবং বসনিয়ার রাজধানী, হ্যাঁ এটা তো তোমরা অবশ্যই নোট করবা। এখন দেখো, ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? তাহলে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 1919 সালে, এবং এটি হচ্ছে ফ্রান্সের ভার্সাই নগরীতে। এই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। ওকে, তারপরে যাও, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? ওকে, এটা তোমাদের মুখস্থ একটা ব্যাপার, এটাকে মুখস্থ করবা। উড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ওই আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিল? উড্রো উইলসন। উড্রো উইলসন, এটাও তোমরা নোটে লিখতে পারো যে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল উড্রো উইলসন। ওকে, আমরা পরের প্রশ্নে যাব। কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষ শক্তি ছিল না? আচ্ছা, অক্ষ শক্তি কাকে বলে একটু আগে কিন্তু খুব দারুণভাবে বলেছি আমি। সেটা হচ্ছে অক্ষ শক্তি হলো যারা যুদ্ধটা বাজাতে চায়, যারা হচ্ছে একটু উগ্র, যারা নিজের থেকেই বলে যে যুদ্ধ করব এখন। তার মানে অক্ষ শক্তিতে কারা কারা ছিল? আমি বলেছি কি, অক্ষ শক্তিতে ছিল তোমার হচ্ছে যে অস্ট্রিয়া ছিল, অস্ট্রিয়ার সাথে যুক্ত হয়েছে জার্মানি, জার্মানির সাথে যুক্ত হয়েছে হাঙ্গেরি, হাঙ্গেরির সাথে যুক্ত হয়েছে কি
টার্কি, তুরস্ক, এটাকে অটোমান সাম্রাজ্য বলা হয়। ওকে, তো এরা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি ছিল। তাহলে কোন দেশটি ও আচ্ছা, কোন দেশটি দ্বিতীয় যুদ্ধ চলাকালে অক্ষ শক্তি ছিল না? যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এখনো আমি হচ্ছে তোমাদেরকে আলোচনা করাইনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রশ্ন চলে আসছে, তাহলে মাথায় রেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মূলত হচ্ছে অক্ষ শক্তিতে ছিল তোমার জার্মানি, ইতালি এবং হচ্ছে জাপান। ফ্রান্স মিত্র শক্তিতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তো এটা একটু আগে আমি পড়াবো, তখন বুঝতে পারবে। তাহলে দ্বিতীয় যুদ্ধে ফ্রান্স কিসে ছিল? মিত্র শক্তিতে ছিল, অক্ষ শক্তিতে ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তিতে ছিল জার্মানি, ইতালি এবং জাপান। পরের প্রশ্নে চলে যাই। ওকে ওকে, যেহেতু হচ্ছে এই প্রশ্নগুলো চলে এসেছে, তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপর আমরা হচ্ছে আরো দারুণ কিছু আলোচনা করব। ওকে, এখন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমরা একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পড়বো, একটু পরে আমরা প্রথম বিশ্বযুদ্ধেরও কিছু প্রশ্ন পাবো, যেহেতু ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ পড়ে ফেলেছি, সেই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। ওকে, ওকে, এখানে একটা জিনিস দেখো, লক্ষ্য করো, আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হলো? 1 সেপ্টেম্বর 1939 এবং শেষ হলো 2 সেপ্টেম্বর 1945। অথবা মানে এখানে কি বলা যায় তাহলে? 1 সেপ্টেম্বর 1939 এবং 2 সেপ্টেম্বর 1945। দেখো 1 সেপ্টেম্বর 1939 শুরু হয়েছে এবং সেপ্টেম্বর মাসের 2 তারিখে এসে 1945 সালে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয়। তার মানে এখানে 6 ইয়ার্স। প্রথম বিশ্বযুদ্ধ ছিল 1914 থেকে 1918, 4 বছর ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 6 বছর ছিল, 6 বছরে 1 দিন। বেসিক্যালি এখানে 6 বছর, 6 ইয়ার্স 1 ডে। ওকে, এখানে 6 ইয়ার্স 1 ডে। তাহলে আর প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18, 4 বছর, এখানে 6 বছর। এখানে কি হলো যে অক্ষ শক্তি কারা কারা? অক্ষ শক্তি, আমি বারবার বলছি, যারা যুদ্ধ বাঁধাতে চায় তারা হচ্ছে অক্ষ শক্তি। আর মানে যুদ্ধ বাঁধালে যে অসহায় হয়ে পড়ে, ওকে দেখো, মিত্র শক্তিকে যে অসহায় হয়ে পড়ে, তখন অনেক দেশ তাকে সহায়তা করে, তার সাথে যোগ দিয়ে তারা কি অক্ষ শক্তির সাথে যুদ্ধ করে। তো এখানে মিত্র শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপর কি রাশিয়া, চীন, ফ্রান্স। এবং আমি বারবার কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলেছি, যুক্তরাজ্যের নাম কিন্তু হচ্ছে ইউনাইটেড কিংডম, এবং হচ্ছে এটাকে ব্রিটেনও আমরা বলি।
তো হচ্ছে এই হলো অবস্থা যে মিত্রশক্তি আর অক্ষশক্তি। এখন তোমাদের আরেকটা বিষয় আমি বলি, প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু অক্ষশক্তি হেরে গেছিল, মানে জার্মান এবং অস্ট্রিয়া, হ্যাঁ, এটা কিন্তু অস্ট্রিয়া হাঙ্গেরি এরা কিন্তু হেরে যায় এবং মিত্রশক্তিরই কিন্তু জয় হয়। এবং মজার বিষয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অক্ষশক্তি হেরে গেছে, মানে যারা যুদ্ধ বাধাতে চাইলো তারাই কিন্তু হেরে গেছে। তো দুইবারেই অক্ষশক্তি হেরে গেছিল, অর্থাৎ কেন্দ্রীয় শক্তি হেরে গেছিল, মিত্রশক্তির জয়লাভ হয়েছিল। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বললাম অক্ষশক্তি মিত্রশক্তি, এই যে যুদ্ধটা শুরু হলো 1 সেপ্টেম্বর 1939। এখন কি কারণে যুদ্ধ শুরু হলো এটা একটু আমি আরেকটা নতুন পৃষ্ঠায় তোমাদেরকে দেখানোর ট্রাই করব। দেখো, ওকে, 1937 সালে জাপান চীন আক্রমণ করে। আমি প্রথমে লিখে নেই, তারপর একটা একটা করে সবই বলছি। ওকে, এখানে একটা জিনিস দেখো, ওকে, এখানে একটা জিনিস দেখো যে 1937 সালে বেসিক্যালি হচ্ছে জাপান, আমাদের এই যে এশিয়ান যে কান্ট্রি জাপান, এই জাপান কিন্তু এখন খুবই শান্ত, মানে ওদেরকে দেখলেই মনে হয় এত বিনয়ী জাতি, এরা কিন্তু খুবই উগ্র ছিল। দেখো যে 1937 সালে এই জাপান চীনকে আক্রমণ করে, কারণ কি এশিয়ায় তারা নিজেদের একটা অবস্থান এবং একটা হিরোগিরি দেখানোর জন্য, একটা ভাব তৈরি করবার জন্য এটা আসলে শুরু করে যে এশিয়াটাকে তারাই হচ্ছে কন্ট্রোল করবে, বিশেষ করে জাপানরা। তো এই 1937 সালে জাপান চীন আক্রমণ করে এবং 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। এবং জার্মানির, তোমরা তো জানো যে জার্মানির ওই সময়কার যিনি হচ্ছে প্রধান ছিলেন, তিনি হচ্ছেন যে অ্যাডলফ হিটলার, চ্যান্সেলর ছিলেন। অ্যাডলফ হিটলার 1937 সাল থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। তো উনি হচ্ছে 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানির পোল্যান্ড আক্রমণ করে। আচ্ছা, তারপরে হচ্ছে বেসিক্যালি হচ্ছে যুদ্ধটা কিন্তু শুরু হয়ে যায় 1939 সালের 1 সেপ্টেম্বর, যখন জার্মানির পোল্যান্ড আক্রমণ করে। কে আক্রমণ করে? হিটলার। তখন কিন্তু আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা লেগে যায়। এবং এটাও একটা কারণ, 1937 সালে জাপান যখন চীন আক্রমণ করে, সুতরাং চীনকে হচ্ছে খেপায় তোলে। ও এখানে একটা কাহিনী আছে, যখন চীনকে খেপানো হলো তখন কিন্তু হচ্ছে তোমার কি বলে, মানে জাপানের উপর কিন্তু হচ্ছে আমেরিকা একটা মানে নিন্দা জানালো যে এটা কেন হলো। সঙ্গত কারণে আমেরিকা আবার কি করলো, আমেরিকা তাদের যে হচ্ছে তোমার হচ্ছে যে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে তাদের হচ্ছে যে একটা সেনাঘাঁটি ছিল, বিশেষ করে আমেরিকানদের, সেখানে তারা আক্রমণ চালায়। সঙ্গত কারণে তারাও খেপে যায় যে কেন আমার আমার আমি কি করলাম, আমার ওখানে আমার প্রশান্ত মহাসাগরে আমার যে হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ আছে তাদের, বিশেষ করে আমেরিকার, সেখানে কেন আক্রমণ করলো জাপান। সুতরাং জাপানও হচ্ছে যে একদম আমেরিকাও কিন্তু হচ্ছে যে রেগে যায় জাপানের উপর, সেটাও একটা কিন্তু কারণ। এবং এসে 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলো, এটাও একটা বড় কারণ, এবং এর মাধ্যমে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধটা বেঁধে গেল। আচ্ছা, আমি 2টা মিনিট সময় দিচ্ছি, আমি 2টা মিনিট পর ফিরছি, আমি একটু পানি খেয়ে আসবো, পানি খাবো। 2টা মিনিট, আমি বলছি যে 2টা মিনিট রেস্ট, সমস্যা আছে?
যেহেতু দীর্ঘক্ষণের ক্লাস, একটু পানি খাইতে হচ্ছে দরকার ছিল, প্রয়োজন ছিল, পানি খেয়ে আসলাম। থ্যাংক ইউ। তো যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে আমি যেটা বলতেছিলাম যে 1937 সালে জাপান চীন আক্রমণ করে, এর মানে প্রেক্ষিতে আমেরিকা এটার নিন্দা জানায় এবং বলে যে এটা কেন হলো। সঙ্গত কারণেই জাপান আবার আমেরিকার হচ্ছে আমরা জানি যে প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জ কিন্তু আমেরিকার হচ্ছে যে অন্তর্গত। তো আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে মানে তাদের হচ্ছে যে নৌবাহিনী নৌঘাটি ছিল, সেখানে জাপান আক্রমণ করে। সঙ্গত কারণে আমেরিকা কিন্তু আরো ব্যাপকভাবে খেপে যায় যে আমার নৌঘাটিতে কেন আক্রমণ করা হলো, আমি তো চুপচাপ। সঙ্গত কারণে তারাও কিন্তু এই যুদ্ধ করবার জন্য, মানে জাপানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তারা তৎপর হয়ে ওঠে। চীন তো তৎপর হয়ে উঠলো এবং জার্মানি তোমার হচ্ছে যে আমেরিকাও খেপে গেল। এদিকে এসে 1 সেপ্টেম্বর 1939 জার্মানির যে চ্যান্সেলর তৎকালীন অ্যাডলফ হিটলার, তোমরা জানো, এই 1933 সালে কিন্তু চ্যান্সেলরের দায়িত্ব পায় এবং 1945 পর্যন্ত দীর্ঘদিন কিন্তু ইনি চ্যান্সেলরের দায়িত্ব পালন করে। এবং জানো যে 1945 সালে কিন্তু এই অ্যাডলফ হিটলার আত্মহত্যা করে, তার মাধ্যমে মারা যান এবং তখন তো তার চ্যান্সেলর থাকে না। তো সেটাই বলছিলাম যে 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, একবার জার্মানির পাশের একটি দেশ পোল্যান্ড আক্রমণ করে, যার কারণে সেদিনেই কিন্তু যুদ্ধটা বেঁধে গেল। 1 সেপ্টেম্বর 1939 যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, তখন কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা একদম ব্যাপকভাবে বেঁধে যায়। সঙ্গত কারণে আমরা একটু আগে কিন্তু দেখছিলাম যে এই দেখো যে জার্মানি এবং হচ্ছে ইতালি এবং হচ্ছে জাপান, কারণ এশিয়া মহাদেশে জাপান কিন্তু চীনের অলরেডি শত্রু হয়ে গেছিল, কারণ চীনকে দখল করছে 1937 সালে, দখল করবার ট্রাই করেছে এবং সঙ্গত কারণে আমেরিকা এটা নিন্দা জানিয়েছে। আমেরিকা নিন্দা জানানোর কারণে জাপান কিন্তু প্রশান্ত মহাসাগরে আমেরিকার যে নৌঘাটি মানে হাওয়াই দ্বীপপুঞ্জে সেখানে কিন্তু আক্রমণ করে। এর সঙ্গত কারণে কিন্তু হচ্ছে জাপানের বিরুদ্ধে যেমন চীন তো খেপে গেল, চীন তো এখানে আছেই এবং একই সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রও খেপে গেল। সুতরাং চীন যুক্তরাষ্ট্র একদিকে চলে গেল এবং জাপান এবং এখানে জার্মানি 1939 সালে যেহেতু হচ্ছে প্ল্যান আক্রমণ করলো, সুতরাং জার্মানি, জাপান এবং ইতালি এদের সাথে যুক্ত হলো। এই তিনটা হলো এখন অক্ষশক্তি, আর মিত্র শক্তি হলো কি যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং রাশিয়া। তো এই হলো অবস্থা। এবং আমি বারবার বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1 সেপ্টেম্বর 1939, 2 সেপ্টেম্বর 1945 সালে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হয়। 6 ইয়ার্স 1 ডে এখানে হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে কি করে, মানে এক্সিস্ট করে। ওকে, আমরা হচ্ছে আরেকটি নতুন পৃষ্ঠা নিব, সেখানে আর দুই একটা তথ্য আমি দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর। দেখো সেখানে হলো যে আমি বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও কিন্তু অক্ষ শক্তি অর্থাৎ কেন্দ্রীয় শক্তি কিন্তু হচ্ছে হেরে যায় এবং এটাতে জার্মানি ব্যাপক মানে একটা ভয়াবহ দানব ছিল আসলে, এবং জার্মানি খুবই উগ্র ছিল। এখনো মানে এখন অবশ্যই জার্মানি যুদ্ধ থেকে মানে খুবই বিরত, এবং জাপানও দেখো যে খুব বিনয়ী, এবং আমরা বলি যে জাপানের মানুষ এত বিনয়ী কেন, কিন্তু জাপানি কিন্তু একসময় খুবই উগ্র ছিল তো জাপানরা। ওকে, তো যাই হোক, এখন দেখো এই যে 6 জুন 1944, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা লিখতে পারো 6 জুন 1994। ওকে, 6 জুন 1944 এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? এই দিনটাকে ডি ডে বলা হয়। ডি ডে অর্থাৎ এই ডি ডে মানে কি ডাউন ডে, এই ডি দিয়ে বোঝায় ডাউন ডে, DOWN, ডাউন ডে। কেন ডাউন ডে? কারণ যুদ্ধ করতে করতে এই অক্ষ শক্তি কিন্তু আর পেরে উঠতে পারছিল না, বিশেষ করে জার্মানির নেতৃত্বে যে অক্ষ শক্তির দল জাপান এবং ইতালি, ইতালি এবং হচ্ছে জার্মানি মিত্র শক্তির বিরুদ্ধে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়ে যাচ্ছিল, তারা কিন্তু একসময় সর্বশ্রান্ত হয়ে ওঠে। এবং এই ডি ডে, ডাউন ডে, মানে এইটা একটা হচ্ছে ব্যাপারটা হলো কি যে ফ্রান্সের একটা জায়গা আছে নরম্যান্ডি, ফ্রান্সের নরম্যান্ডি একটা উপকূল সমুদ্রের পাশে, নরম্যান্ডি নামক জায়গায় উপকূলে ব্যাপারটা দেখেন যে এখানে কি হয় যে এই 6 জুন 1944 সালে, 6 জুন 1944 সালে এই দিনটাকে বলা হয় ডি ডে, ডাউন ডে।
ফ্রান্সের নরম্যান্ডি নামক একটা উপকূলে, সেখানে মিত্রবাহিনীর যারা সবাই মিলে হচ্ছে এখানে জার্মানকে ঘেরাও করে ফেলে। সঙ্গত কারণে জার্মানের যে বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা যুদ্ধ করেছিল তারা কিন্তু এখানে নতজানু স্বীকার করে, এবং তারা কিন্তু এখানের মধ্যে হচ্ছে যে তারা হচ্ছে নত হয় এবং তারা আত্মসমর্পণ করে। তোমরা জানো যে যেভাবে 1971 সালের 16ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল 5:30টায় ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, 93,000 সেনাবাহিনীর পক্ষে আমাদের হচ্ছে যে তোমরা জানো যে বাংলাদেশের যে হচ্ছে বিরুদ্ধাচারণ যারা করে গেল, বিশেষ করে বাংলাদেশকে যারা হচ্ছে সর্বশ্রান্ত করেছিল পাকিস্তানি আর্মি, তারা কিন্তু 16ই ডিসেম্বর 1971 সালের 5:30টায় বৃহস্পতিবার সেদিন ছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দান, যেটাকে আমরা কি বলি যে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে কিন্তু 93,000 সেনাবাহিনীর পক্ষে তাদের কিন্তু লেফটেন্যান্ট কর্নেল ছিলেন জেনারেল হচ্ছে নিয়াজি, তিনি কিন্তু হচ্ছে মানে নতজানু স্বীকার করেছিল বাংলাদেশের কাছে আর কি, এবং তারা কিন্তু আত্মসমর্পণ করেছিল। ঠিক একইভাবে এই ফ্রান্সের নরম্যান্ডি নামক উপকূলে যখন হচ্ছে মিত্রবাহিনী ঘেরাও করে ফেলে জার্মানিকে, তখন জার্মানির যে হচ্ছে যে সেনাবাহিনী এবং জার্মানির নৌবাহিনী অর্থাৎ অক্ষশক্তির যারাই ছিল, তারা কিন্তু এই মিত্রবাহিনীর কাছে হচ্ছে নত স্বীকার করে এবং কি করে, তারা কিন্তু হচ্ছে আত্মসমর্পণ করে, অর্থাৎ ডাউন করে, নিচে নেমে যায়, মানে একবার নত হয়। এই জন্য ডি ডে, ডাউন ডে বলা হয় সেই দিনটিকে। এবং এটা 6 জুন 1944 সালে। পরীক্ষায় প্রশ্ন আসবে ডি ডে কোনটি এবং ডি ডে কোন যুদ্ধের সাথে সম্পর্কিত, প্রথম বিশ্বযুদ্ধ নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ? অবশ্যই ভাই এটার উত্তর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং ডি ডে 6 জুন 1944, এবং এটা কি নরম্যান্ডির কি ফ্রান্সের নরম্যান্ডি নামক উপকূলে। বলতে পারেন নরম্যান্ডি কোন দেশে অবস্থিত? নরম্যান্ডি উপকূল, এটি হচ্ছে ফ্রান্সে অবস্থিত। আমরা আরেকটা হচ্ছে যে পৃষ্ঠায় যাব, নতুন পৃষ্ঠা, সেখানে দেখো আরেকটি বিষয়। ওকে, তাহলে আমরা হচ্ছে 8 মে, এটা একটা গুরুত্বপূর্ণ দিন, 8 মে 1945, এই দিনটিও খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসে। এই দিন শুধু জার্মানির যে নাৎসি বাহিনী, মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আমি তোমাদের একটা তথ্য আর একটু হচ্ছে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এটি আত্মসমর্পণ নয়। ডাউন ডেতে 6 জুন 1944 সালের যে ডি ডে, ডাউন ডে, এই দিন হচ্ছে যে মানে কি বলে, মানে তোমাদের হচ্ছে যে যারা মিত্রবাহিনীতে হচ্ছে ছিলেন, মিত্রবাহিনীর হচ্ছে সেই সময়ে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে যে ফ্রান্স এবং হলো যে রাশিয়া, হ্যাঁ, তারা ব্যাপকভাবে হচ্ছে যে মানে এদের হচ্ছে মনোবল ভেঙে দেয়। কাদের মনোবল ভেঙে দেয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানে অক্ষশক্তির হচ্ছে মনোবলটা ভেঙে দেয় এবং ওদেরকে ডাউন করে ফেলে আর কি, ওয়ান কাইন্ড অফ। সেই জন্য এটাকে 6 জুন 1944 সালে ডি ডে বলা হয়। আর যেটি আমি এখন লিখছি সেটি হচ্ছে যে 8 মে 1945 জার্মানির নাৎসি বাহিনী। তোমরা জানো নাৎসি বিষয়টা হচ্ছে, নাৎসি বাহিনী কিন্তু হিটলারের যে হচ্ছে বাহিনী, সে নাৎসি বাহিনীর কিন্তু হচ্ছে যে মানে ওদের যে দর্শনটা সেটা হচ্ছে যে আমি সেরা, অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ কাকে বলে? একটা দেশকে তারা ভাবে যে কোনো মূল্যেই, মানে একটা ইলজিক্যাল ভাবেও হচ্ছে বলে যে আমরাই সেরা, আমাদের মতো হচ্ছে সেরা কেউ নাই। মানে লজিক্যালি যদি হচ্ছে বলা যায় যে আমি সেরা, এই কারণে আমি সেরা, সেটা একটা ব্যাপার। ওরা লজিক্যাল ইলজিক্যাল দুটাতেই ওরাই সেরা, ওরা যা ভাবে তাই সত্য। তো বেসিক্যালি নাৎসি বাহিনীর হচ্ছে যে মানে চিন্তাগুলো ওরকমই উগ্র চিন্তা আর কি। তো তারা হচ্ছে এই উগ্র যে জাতীয়তাবাদ, জার্মানির কিন্তু উগ্র জাতীয়তাবাদ কিন্তু জার্মানি থেকে আসলে ছড়িয়েছিল প্রথমে ইউরোপে। তো জার্মানির নাৎসি বাহিনীর
নাৎসি বাহিনী মিত্র বাহিনীর কাছে হচ্ছে আত্মসমর্পণ করে হচ্ছে 8 মে 1945 সালে। এটিকে হচ্ছে ভিই ডে বলা হয়। এটিকে বলা হয়, এটি হচ্ছে ভিই ডে। এটিকে ভিই, এটিকে হচ্ছে ভিই ডে বলা হয়। ভিই ডে কি? ভিক্টোরি ফর ইউরোপ, অর্থাৎ ইউরোপের হচ্ছে স্বাধীনতা। বেসিক্যালি এটি হচ্ছে ভিক্টোরি ফর ইউরোপ হচ্ছে বলা হয়। ওকে, এখন বিষয়টা হচ্ছে এই যে আত্মসমর্পণ হলো, মানে তখনও কিন্তু আসলে যুদ্ধ থেমে গেল না, কারণ জাপান কিন্তু হচ্ছে তখনও যুদ্ধ থামায়নি। মানে এই যে আত্মসমর্পণের মাধ্যমে মোটামুটি একটা অনানুষ্ঠানিকভাবে কিন্তু হচ্ছে যুদ্ধ কিন্তু হচ্ছে শেষ হয়ে গেল, কিন্তু যুদ্ধ কিন্তু তখনও থামলো না, যুদ্ধ তখনও চালিয়ে গেল জাপান। এখন দেখো আমরা হচ্ছে একটু জাপানের ইয়াতে যাই। জাপান কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার হচ্ছে ঘোষণা দিল। আত্মসমর্পণ কিন্তু এখানে এই যে 8 জুন যে আত্মসমর্পণ করলো মিত্রবাহিনীর কাছে নাৎসি বাহিনী, তখনও কিন্তু হচ্ছে এটা আনুষ্ঠানিক কোনো মানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধটা বন্ধ হলো না, যুদ্ধটা চালিয়ে গেল কিন্তু ওই যে মানে কুটনি জাপান। হ্যাঁ, কারণ জাপান, আমি যে বললাম যে একটু আগে যে জাপান আসলে বিনয়ী, এখন যেটা দেখায় আসলে ওরা বিনয়ী না, ওরা কিন্তু খুবই মানে রাগী এবং হচ্ছে যে উগ্র মেজাজের ছিল, এবং তারা কিন্তু যুদ্ধটাকে থামালো না। তারা কি করলো, এর কারণে এখানে একটা জিনিস দেখো, এই যে থামালো না, সঙ্গত কারণে কিন্তু যুক্তরাষ্ট্র খেপে গেল আবার। কি করলো, এবং সেই সময় যুক্তরাষ্ট্রের কিন্তু যিনি হচ্ছে প্রেসিডেন্ট, তিনি হচ্ছে যে হেনরি ট্রুম্যান। ওকে, তো হ্যারি ট্রুম্যান কিন্তু খেপে গেল, এবং হ্যারি ট্রুম্যানের নির্দেশে এবার কি করলো, ওরা পারমাণবিক বোমা ফেলালো জাপানে, যে এরা কেন হচ্ছে এভাবে উগ্রতা দেখাচ্ছে, কেন তারা যুদ্ধ করতে যাচ্ছে। সুতরাং হ্যারি ট্রুম্যান খেপে গেল, এবং হিরোশিমা একটা শহর আছে জাপানে, একটা আছে হিরোশিমা, হিরোশিমা, এটা কোথায়? জাপান। আরেকটা শহর ওদের নাম হচ্ছে নাগাসাকি, এটাও কিন্তু জাপান। ওকে, তো এই যে 6 আগস্ট, এটা দিলাম কি 6 আগস্ট, এটা হচ্ছে 9 আগস্ট। ওকে, এখানে যেটা ফেলানো হয় সেটার নাম হলো লিটল লিটল বয়, লিটল বয়। এখানে যেটা ফেলানো হলো সেটা হচ্ছে ফ্যাটম্যান। কি বললাম, যে এই যে ভিক্টোরি ফর ইউরোপ যেটা 8 জুন ভিই ডে যেটাকে বলা হয় ইতিহাসে, তখন কিন্তু হচ্ছে যুদ্ধ থেমে যাওয়ার কথা, তাই না? কিন্তু যেহেতু হচ্ছে একটা আত্মসমর্পণ করলো মিত্র বাহিনীর কাছে অক্ষ শক্তি, কেন্দ্রীয় শক্তি, কিন্তু জাপান কিন্তু যুদ্ধ ছেড়ে দিল না, তারা কিন্তু যুদ্ধটাকে হচ্ছে বাঁধিয়েই রাখলো যে আমরা চালিয়ে যাব। সঙ্গত কারণে হ্যারি ট্রুম্যান তিনি কিন্তু খেপে গেলেন, যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, এবং খেপে গিয়ে তিনি কি বললেন যে না, যেহেতু এরা হচ্ছে যে শিক্ষাই চাই, এদেরকে শিক্ষা দিতে হবে। সঙ্গত কারণেই সে কি করলো, যাই হোক সেটা তার থট। এবং এই 6 আগস্ট হিরোশিমা হচ্ছে জাপানের একটা শহর, এই হিরোশিমার জাপানের হচ্ছে একটা লিটল বয় নামে হচ্ছে একটা পারমাণবিক একটা বোমা, সেটা ওখানে ফেলানো হলো। এবং এই ফেলানোর কারণে তোমরা খুবই মানে মানে খুবই দুঃখজনক যে সেখানে হাজার হাজার মানুষ, হ্যাঁ হাজার হাজার মানুষ কিন্তু মারা গেছে। ইভেন এখনো বিভিন্ন মিডিয়াতে বা অনেক যারা হচ্ছে যে সচেতন, যারা ইতিহাস সচেতন এবং যারা হচ্ছে খুবই বুদ্ধা মানুষ, যারা পড়াশোনা করে, তাদের মুখ থেকে একটা জিনিস শোনা যায়, মানে আমি অনেকের মুখ থেকেই শুনেছি যে ওখানে যদি এখনো কোনো সন্তান জন্ম হয়, কোনো বেবি হচ্ছে জন্ম নেয়, তো তারা কিন্তু বিকলাঙ্গ হতে পারে বা তারা একটু কম কানে শোনে। কারণ কি, ওই যে তোমার হচ্ছে 6 আগস্ট হিরোশিমায় জাপানে কি যুক্তরাষ্ট্রের যে হচ্ছে লিটল বয় নামক যে হচ্ছে পারমাণবিক বোমাটা পড়েছিল, সঙ্গত কারণে কিন্তু এই ঘটনা এখনো ঘটে। তার মানে ওই পারমাণবিক বোমাটার যে তেজস্ক্রিয়তা কতটা ভয়াবহ, যেটা এখনো ওই অঞ্চলে কেউ জন্ম নিলে এটা হওয়ার একটা মানে পসিবিলিটিটা একটু বেশিই থাকে, বিকলাঙ্গ হওয়ার, এবং বিভিন্নভাবে প্রতিবন্ধী হয়, কানে কম শুনে। এই যে এই ধরনের ঝামেলাগুলো কিন্তু এখনো সেখানে
মানে এখনো ওই তেজস্ক্রিয়তাটা আছে। তার মানে কি পরিমাণ এফেক্ট করেছিল ওই সময়, কি পরিমাণ ইফেক্টটা ফেলেছিল, ব্যাপকভাবে এফেক্ট করেছে। দেখো, আর 9 আগস্ট তারা কি করে, 3 দিন পরেই নাগাসাকি শহরে জাপানে ফ্যাটম্যান নামক একটা কি করে, একটা হচ্ছে পারমাণবিক বোমা হচ্ছে ফেলানো হয়। সঙ্গত কারণে এই জাপান কিন্তু হচ্ছে যে তখন একদম হলো যে চুপসে যায়। জাপান হচ্ছে যে অগাস্ট মাসে এসে আত্মসমর্পণ করে। তাহলে 1945 সালের আগস্টে, 14ই আগস্ট তারা একদম আনুষ্ঠানিকভাবে মানে তারা আত্মসমর্পণ করে। কিন্তু আনুষ্ঠানিকভাবে হচ্ছে যুদ্ধটা শেষ হয়, মানে স্বাক্ষর করে জাপান একদম, মানে একদম হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে 2 সেপ্টেম্বর 1945 সালে হচ্ছে তারা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে হচ্ছে ওরা বিদায় নেয় এবং 1945 সালে 2 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ভাইয়া। তো আমি চেষ্টা করলাম যে মোটামুটি এগুলো বলে তোমরা যেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটাকে একটু কি বলে তোমরা হচ্ছে মাথায় রাখতে পারো। এবং তোমাদেরকে আজকে যে প্রশ্নগুলো বারবার পড়াবো, সেই প্রশ্নগুলো এখন কিন্তু আমি দ্রুত বলে যাবো প্রশ্ন কোনগুলোর উত্তর কি, কারণ এই দুটো ঘটনা মোটামুটি বলা হলো। এখন তোমরা প্রশ্নগুলো মানে অনেক সহজেই হচ্ছে পেয়ে যাওয়ার কথা। তো আজকে যে প্রশ্নগুলো পড়াবো এগুলো হচ্ছে মাথায় যদি রাখো, এগুলো থেকেই প্রশ্ন হবে, এর বেশি গভীরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। ওকে, তাহলে এই যে প্রথম প্রশ্ন দেখো, কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষ শক্তি ছিল না? তাহলে এই যে তোমরা তো জানো যে জাপান তো খেপে গেছিল, জাপান, জার্মানি এবং হচ্ছে ইতালি, এই তিনটা ছিল কি অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তি। ফ্রান্স কিন্তু মিত্র শক্তিতে ছিল। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আর কে কে ছিল? রাশিয়া। ওকে, এরা কিন্তু ছিল কি, এরা কিন্তু ছিল হচ্ছে তোমার মিত্র শক্তি। আর অক্ষ শক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, জাপান। দেখো বর্গীয় দিয়ে দুইটা নাম কিন্তু। এবং তোমাদের আরেকটা সহজে মনে রাখার কথা বলি, জার্মানি জাপান, জার্মানি জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি কি? জার্মানি জাপান। এবং জাপান, জার্মানি, ইতালি, জার্মানি ইতালি। দেখো এটারও দীর্ঘইকার জার্মানি, এটারও ইতালি। জাপান, জার্মানি, ইতালি, এভাবে লিখে রাখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি জাপান, জার্মানি, তার মানে দুইটাই বর্গীয় জ, জাপান, জার্মানি, ইতালি, লি, জার্মানি ই এবং ইতালি ই প্রত্যয়টা আছে। ওকে, তাহলে জাপান, জার্মানি, ইতালি, এই দুটো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি তোমাদের হচ্ছে অক্ষ শক্তি অথবা কেন্দ্রীয় শক্তি। ওকে, তাহলে এখানে কোনটি ছিল না? ফ্রান্স অক্ষ শক্তি ছিল না। ওকে, তাহলে তারপরে কোশ্চেনে চলে যাই, হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ? তোমরা জানো যে 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়ে যায়। তারপরে দেখো, দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে, এই বিশ্বযুদ্ধটাকেই মহাযুদ্ধ বলছে ওরা, দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল? ওই সময় যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছে উইনস্টন চার্চিল। তো তোমরা এটা মুখে মুখস্থ রাখবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন, আমি কি বলেছিলাম, ব্রিটেন যাহা ব্রিটেন তাহাই কি যুক্তরাজ্য, তাহাই কি ইউনাইটেড কিংডম, ইউকে, এই ইউনাইটেড কিংডম। ওকে, তাহলে যাহা ব্রিটেন তাহাই যুক্তরাজ্য তাহাই হচ্ছে ইউকে। তাহলে আমি বলছি কি দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ছিলেন চার্চিল, উইনস্টন চার্চিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিল? তোমাদের একটু আগে বললাম হ্যারি ট্রুম্যান। ওকে, এটা মাথায় রেখো। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এটা লিখে নাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? অ্যাডলফ হিটলার। ওকে, আর প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন বিসমার্ক। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন বিসমার্ক। ওকে, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এটা তো তোমরা পড়েছো, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? হ্যারি ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোমার হচ্ছে যে যুক্তরাজ্যের অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন কে? তোমাদের হচ্ছে অ্যাডলফ হিটলার। এবং হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত তিনি কি ছিলেন? চ্যান্সেলর ছিলেন। জার্মানির যিনি প্রধান তাকে চ্যান্সেলর বলা হয়। এবং এই হচ্ছে অবস্থা, এতটুকুই মূলত আসবে এবং যা যা আসবে আমি পরবর্তীতে দেখাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এই যে দেখো, 1 সেপ্টেম্বর 1939। কি কারণে বলতো? অ্যাডলফ হিটলার তার জার্মানির যে পাশের একটি দেশ পোল্যান্ড, সেই পোল্যান্ড আক্রমণ করে 1 সেপ্টেম্বর 1939 সালে। সঙ্গত কারণে সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তার আগে কি কি কারণ ছিল? 1937 সালে কি করেছিল? জাপান, চায়না
চায়না অর্থাৎ মাঞ্চুরিয়া সাম্রাজ্য, চায়না আক্রমণ করে মাঞ্চুরিয়া সাম্রাজ্য নামে চায়নার নতুন নামকরণ করে, এবং ওরা করে কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল তো পায়নি, এবং এটা আমেরিকা হচ্ছে কি নিন্দা জানায়। সঙ্গত কারণে আমেরিকার যে নৌঘাঁটি ছিল প্রশান্ত মহাসাগরে, কি নাম সেটির, এটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে, সেই নৌঘাঁটিতে হচ্ছে এরা হচ্ছে দেয় একটা আক্রমণ। সঙ্গত কারণে আমেরিকা খেপে যায়, শালা আমার উপর খেপলি, সরি টু সে, আমার উপর খেপলি, তো আমিও হচ্ছে এখন তোর বিরুদ্ধে যুদ্ধ করব। সঙ্গত কারণে ওরাও কিন্তু প্রথম কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু কি হয়, মিত্র শক্তিতে হচ্ছে তারা যোগ দেয়। আমি কিন্তু ফান করছি মাঝে মাঝে, হ্যাঁ, হেসে হেসে কিছু বলছি, সো এটাকে আবার ভিন্নভাবে নেয়ার কিছু নেই, আমি জাস্ট মজা করছি। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপর দেখো যে কে ডেজার্ট ফক্স নামে পরিচিত। ওকে, খুবই দারুণ একটা প্রশ্ন। এখানে দেখো যে ফিল্ড মার্শাল রোমেল, এই ফিল্ড মার্শাল রোমেল কিন্তু তোমার হচ্ছে জার্মানির, বিশেষ করে উনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমার হলো যে মিত্র শক্তির বিপক্ষে এবং অক্ষ শক্তির পক্ষে, বিশেষ করে জার্মানির পক্ষে, অক্ষ শক্তির পক্ষে, মিত্র শক্তির বিপক্ষে মানে ব্যাপকভাবে যুদ্ধ করেছিলেন। এবং তার যুদ্ধের যে কি বলে এটাকে, যে তার দক্ষতা, তার যুদ্ধের যে নৈপুণ্যতা, সেটি অনুযায়ী জার্মান সরকার অথবা মানে অক্ষ শক্তির পক্ষ থেকে তাকে কি বলা হয়তো ডেজার্ট ফক্স। তাহলে এই ডেজার্ট ফক্স এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটাকে দারুণ করে মুখস্থ রাখো যে কে ডেজার্ট ফক্স নামে পরিচিত, ফিল্ড মার্শাল রোমেল। ওকে, পার্ল হারবার কোথায় অবস্থিত? গুড, এই যে পার্ল হারবার কথাটা আসছে, এই যে আমি তোমাকে বললাম না যে যখন 1937 সালে চায়না দখল করে, জাপান যখন চায়না দখল করে কি নাম দেয়, মাঞ্চুরিয়া সাম্রাজ্য নাম দেয়, এবং হচ্ছে এতে নিন্দা জানায় কে, আমেরিকা, এবং জানায় বলে যে এটা তো ঠিক না, কেন হচ্ছে অবৈধভাবে একটা দেশকে জাপান দখল করবে। এই কথার পরে কি বললাম একটু আগে, যে প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিনীদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটিতে আক্রমণ করে কে করে জাপান, এবং নৌঘাঁটিটা ধ্বংস করে দেয়, এবং মানে ওয়ান কাইন্ড অফ ধ্বংসই করে দেয়, এবং সেটির নাম কিন্তু হচ্ছে পার্ল হারবার। অর্থাৎ আমেরিকার যে নৌঘাঁটি পার্ল হারবার, সেটি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। ওকে, এই হাওয়াই দ্বীপপুঞ্জে পার্ল হারবার অবস্থিত, সেখানে কিন্তু ওই যে জাপান তারা ধ্বংসযজ্ঞ চালায়, যার কারণেই তো যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার মিত্র শক্তির সাথে যোগ দেয়। ওকে, তাহলে পরে যাই ডি ডে। একটু আগে আমরা বলছিলাম কি ডি ডে হচ্ছে কত তারিখ বলছিলাম, ডি ডে হচ্ছে তোমার 6 জুন 1944 সালে। এটা নরম্যান্ডির একটা ঘটনা, মিত্রবাহিনী জার্মানির বিরুদ্ধে যে ব্যাপক একটা কি বলে একটা মানে তাদেরকে যে প্রতিহত করে, সেটা হচ্ছে ডি ডে, ডাউন ডে, মানে জার্মানিকে ওয়ান কাইন্ড অফ ডাউন করে ফেলে, মনোবল ভেঙে দেয়, মিত্র শক্তির অক্ষ শক্তির, কেন্দ্রীয় শক্তির মনোবলটা ভেঙে দেয়, এবং সেটি ডি ডে নামে পরিচিত। কত তারিখ অবশ্যই মনে রাখবা, 6 জুন 1944 সাল, ডি ডে, ডাউন ডে একটু আগে আমি বলেছিলাম, এবং সেটি অবশ্যই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সাথে জড়িত। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে কি, প্রথম বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো ডি ডে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই কারণ, মানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে দিন, এটা তো একটু আগে আমি বললাম, তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ওকে, তারপরে দেখো, ও আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদেরকে হচ্ছে আরেকটা মজার একটা মানে একটা দারুণ একটা খবর দিই, সেটি হচ্ছে বি ব্রেইনার হচ্ছে যে নার্সিং গাইড, এটা তোমরা হচ্ছে চাইলেই হচ্ছে যে ইয়ে করতে পারো, সংগ্রহ করতে পারো, কি মডেল টেস্ট এবং হোম এক্সাম তোমরা হচ্ছে ঘরে বসে এটা সমাধান করতে পারো। এখানে প্রশ্ন ব্যাংক আছে, সাজেশনস আছে এবং শর্টকাট আছে। ওকে, শূন্য থেকে ঘরে বসে কমপ্লিট নার্সিং প্রস্তুতির জন্য তোমরা হচ্ছে এটা সংগ্রহ করতে পারো, বি ব্রেইনার নার্সিং গাইড। আমার মনে হয় যে খুবই গোছানো কিছু বিষয় তোমরা এখানে পড়াশোনা পাবা। ওকে, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বাহিনীর, আচ্ছা জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিসে ছিল, অক্ষ শক্তিতে ছিল, কেন্দ্রীয় শক্তিতে ছিল। একটু আগে বলছি অক্ষ শক্তি, কেন্দ্রীয় শক্তি কারা, জ দিয়ে জার্মানি, প্রথমে বলছিলাম কি জাপান, তারপরে জার্মানি, যেহেতু ই আছে শেষে, জার্মানি, এবং তারপরে কি ইতালি। তাহলে এই তিনটা দেশ, জাপান, জার্মানি, ইতালি, এরা অক্ষ শক্তি, কেন্দ্রীয় শক্তিতে ছিল। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল জোসেফ, এটা হচ্ছে মাথায় রেখো, জেনারেল জোসেফ, জার্মানি জেনারেল জোসেফ, দুইবার বর্গীয় জার্মানি জেনারেল জোসেফ। ওকে, তো হচ্ছে এটা মাথায় রাখো এবং দরকার লিখে রাখবা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল জোসেফ। ওকে, তারপরে দেখো যে ভিক্টোরিয়ান ইন ইউরোপ ডে, একটু আগে বলছিলাম কি ভি ডে, ভিক্টোরি ফর ইউরোপ অথবা ভিক্টোরিয়া ইন ইউরোপ ডে, এটি কি, এটি হচ্ছে 8 মে। ওকে, 8 মে 1945 সালে, 8 মে 1945 সালে ভি ডে বলা হয়, কারণ কি এদিন মিত্র বাহিনীর কাছে
জার্মানি থেকে শুরু করে আপনাদের হচ্ছে যে মানে অক্ষশক্তি বেসিক্যালি তো জার্মানির নেতৃত্বই ছিল, তারা আত্মসমর্পণ করে এবং সঙ্গত কারণে অনানুষ্ঠানিকভাবে একটা মানে ইউরোপ হচ্ছে স্বাধীন হয়, মানে ইউরোপের স্বাধীনতা বলা চলে এটাকে। তো একদম দারুণভাবে হতাহত যুদ্ধ বন্ধ হয়, কিন্তু মানে সেদিনেই হলো যে কি বলে ডে বলা হয়, ভিক্টোরিয়ান ইউরোপ। কিন্তু জাপান কিন্তু হচ্ছে এই দিনেও হচ্ছে ক্ষান্ত থাকেনি, তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মানে যা যা দেখানোর তাই দেখাচ্ছিল। সঙ্গত কারণেই তো হচ্ছে যে আমেরিকার যিনি ওই সময়ের প্রেসিডেন্ট, যেটা একটু আগে বললাম যে ট্রুম্যান, সে নাগাসাকি এবং হিরোশিমায় 1945 সালের 6 আগস্ট এবং কত তারিখ 9 আগস্ট হচ্ছে যে 6 আগস্ট হচ্ছে প্রথম দিন হিরোশিমায় লিটল কি বলে লিটল বয়, এবং হচ্ছে 9 আগস্ট ফ্যাটম্যান তারা হচ্ছে যে সেখানে হচ্ছে যে কি বলে এটা হচ্ছে এই দুটা হচ্ছে যে ফেলানো হয়, সঙ্গত কারণে তো সেখানে ব্যাপক একটা ধ্বংসযজ্ঞ হয় আর কি। তো যাই হোক, অ্যান্ড দেন কি আগস্টের 14 তারিখ 14 আগস্ট 1945 সালে জাপান আত্মসমর্পণ করে, এবং আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে কবে? আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে 1945 সালের 2 সেপ্টেম্বর, এবং সেদিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তাহলে 1 সেপ্টেম্বর 1939-এ পোল্যান্ড আক্রমণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধটা শুরু হয়, এবং 2 সেপ্টেম্বর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তাহলে মোট 6 বছর 1 মাস। আর 1914 থেকে 1918 সাল পর্যন্ত 4 বছর প্রথম বিশ্বযুদ্ধ হয়, যেটাকে গ্রেট ওয়ার্ল্ড ওয়ার বলা হয়। ওকে, প্রথম বিশ্বযুদ্ধটাকে। তারপরে দেখো, দ্বিতীয় যুদ্ধে জাপানের উপর ফেলা পারমাণবিক বোমার নাম কি? একটু আগে বলেছিলাম ফ্যাটম্যান, যেটা 9 আগস্ট 1945 সালে নাগাসাকিতে ফেলানো হয়। ওকে ওকে তারপরে দেখো, দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে কবে? অবশ্যই আগস্টে। আমি বলছি কি 14 আগস্ট। 14 আগস্ট 1945 সালে জাপান কি করে? আত্মসমর্পণ করে। কিন্তু 1945 সালের 2 সেপ্টেম্বর তারা স্বাক্ষর করে, তারা যে আত্মসমর্পণ করেছে সেটা স্বাক্ষর করে। সঙ্গত কারণে সেদিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি হয়। না হলে তো এই 14 আগস্ট 1945 সালে যুদ্ধ শেষ হয়ে যেত, কিন্তু স্বাক্ষর করেছিল 2 সেপ্টেম্বর 1945 সালে। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল কোথায়? খুবই দারুণ একটা ব্যাপার। জার্মানির একটা শহর আছে নুরেমবার্গ, এই জায়গাটায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা হচ্ছে যুদ্ধাপরাধী ছিল, হ্যাঁ, সেই সময় আন্তর্জাতিকভাবে এখানে যারা যুদ্ধাপরাধী ছিল তাদের বিচার করা হয়। এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল কোথায়? নুরেমবার্গে। এটা জার্মানির একটি জায়গা, এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার হয়, নুরেমবার্গ ট্রায়াল বলা হয় এটাকে। জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি কোথায় অবস্থিত? ওকে, জাপানে এই যে ওকিনাওয়া একটা জায়গা আছে, একটা দ্বীপ আছে জাপানে। এটা কেন হলো? মানে এই যে বারবার জাপানকে আমেরিকা শিক্ষা দিল যে মানে বারবার যে তুমি আর বেশি লাভঝাপ করবা না, এবং সঙ্গত কারণেই তাদের একটা দ্বীপ হচ্ছে ওকিনাওয়া। সেই ওকিনাওয়ায় হচ্ছে বলে যে আমরা এখানে থাকবো, হ্যাঁ, তোমাদেরকে যদি কেউ ওখান থেকে আক্রমণ করে আমরা দেখবো। মানে ব্যাপকভাবে ওদেরকে হচ্ছে সিস্টেমে রেখেছিল জাপান, মানে কি বলে এটা, জাপানিদের। এবং জাপানের একটা দ্বীপ হচ্ছে ওকিনাওয়া, সেখানে হচ্ছে যুক্তরাষ্ট্র ঘাঁটি করেছিল, নৌঘাঁটি। এই জন্য যদি হয় যে প্রশ্নটা এরকম হয়, জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি, একদম স্থায়ী একটা ঘাঁটি করেছে ওকিনাওয়ায়, এটা মাথায় রেখো। এখন কিন্তু জাপান কিন্তু যুক্তরাষ্ট্রের খুবই ভালো বন্ধু, প্রথমে শত্রু ছিল, এখন ভালো বন্ধু হয়ে গেছে। আবার ওকিনাওয়ায় তাদেরকে স্থায়ী একটা ঘাঁটি করবার জন্য জায়গাও দিয়েছে। মানে প্রথমে হচ্ছে ব্যাপক মানে হুমকি ধামকি দেখাইছিল, কিন্তু পরে পায়নি। থাপ্পড় খাইতে খাইতে একদম হচ্ছে যে মানে কি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, অধীনতামূলক বন্ধুত্ব। ওকে, স্ট্যাচু অফ পিস, এটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্যাচু অফ পিস কোন দেশে অবস্থিত? স্ট্যাচু অফ পিস হচ্ছে জাপানে অবস্থিত। এটা ওই যে বললাম 1945 সালের 9 আগস্ট, যেদিন নাগাসাকিতে ফ্যাটম্যান ফেলানো হলো, এদিন কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার মানুষ। এবং এটিকে স্মরণ রাখার জন্য 1955 সালে এটার বিরুদ্ধে, মানে এই যে আমেরিকা যে হচ্ছে সেখানে যে হচ্ছে তেজস্ক্রিয় এই যে কি বলে এই যে বিস্ফোরণটা ঘটালো, তেজস্ক্রিয়তা ছড়ালো, সেটির বিপক্ষে জনমত তৈরি করবার জন্য 1955 সালে, ঘটনা 1945 সালের 9 আগস্ট, কি নাগাসাকিতে কি হলো, ফ্যাটম্যান ফেলানো হলো, এটার পারমাণবিক বোমাটা ফেলানো হলো। এইটার বিপক্ষে একটা জনমত তৈরি করবার জন্য জাপান সরকার 1955 সালে সেখানকার সচেতন যারা, তারা কি করলো, একটা স্ট্যাচু অফ পিস, তারা শান্তি চায়, তারা এরকম আর কি চায় না, এরকম যুদ্ধের মাধ্যমে, যুদ্ধ বিধ্বংসীর মাধ্যমে কোনো কিছুর ধ্বংস, এই যে
6 আগস্ট 9 আগস্টের যে ঘটনা নাগাসাকি হিরোসীমায়, এগুলো আর তারা চায় না। এবং 1955 সালে তারা সেখানে একটা স্ট্যাচু নির্মাণ করলো, সেটা হচ্ছে স্ট্যাচু অফ পিস। এই স্ট্যাচু অফ পিস গোটা পৃথিবীতে শান্তির বার্তা ছড়ায়, তারা এটাকে বিশ্বাস করে এবং এই বার্তা তারা পৌঁছে দেওয়া শুরু করলো, এটাই তাদের মোটো ছিল। কিন্তু এটা কোন প্রেক্ষাপটে? 1945 সালের সেই 9 আগস্টের নাগাসাকিতে ফ্যাটম্যান নামক যে হচ্ছে পারমাণবিক বোমা ফেলিয়েছিল যুক্তরাষ্ট্র, তাদের সেটার বিরুদ্ধে জনমত তৈরি করতে 1955 সালে এই স্ট্যাচু অফ পিস নির্মাণ করা হয়। তাহলে স্ট্যাচু অফ পিস কোথায় হবে? এটা হচ্ছে জাপানে। ওকে, এবং এটা কোথায় আছে? এটা হচ্ছে নাগাসাকিতে, নাগাসাকি শহরে। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আমেরিকান নাগরিক জাপান পুনর্গঠন করে? এটি হচ্ছে ম্যাক আর্থার। যাই হোক, যেহেতু হচ্ছে আমেরিকা ওদেরকে এই যে এত বড় ক্ষতি করলো, সঙ্গত কারণে হচ্ছে তারা কি করলো যে ম্যাক আর্থার নামক একজন হচ্ছে আমেরিকান নাগরিক, সে জাপান গঠনের জন্য মনোনিবেশ করলো এবং সে ওখানে হচ্ছে জাপানের হচ্ছে কিছু ভালো সিদ্ধান্ত নিতে সে সহায়তা করেছিল। ওকে, তারপরে দেখো যে প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল, এটা তো আমরা আগেই পড়েছি, আমি বলেছি 1914 থেকে 1918। বুঝছো? দেখো, এটা ইংলিশে আর্ট লিখতে পারবা, এটা তো আর্ট আছে, আবার এরকম মনে করো না, মানে জাস্ট মনে রাখার জন্য, চারটা তো ইংরেজিতে আর্ট, তাই না? তো এখানে তো আবার আমরা হচ্ছে যে অঙ্কে যে আর্ট লিখি তাই, আর চারটা ইংলিশে আর্ট তো এরকমই। যাই হোক, ওইটা আমি বলছি না, মনে রাখার জন্য বলছি। তাহলে 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল 1914 থেকে 1918। কত বছর? 4 বছর। ওকে, এবং প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্তি হয় আনুষ্ঠানিকভাবে? বলতো, ভার্সাই চুক্তি, ফ্রান্সের ভার্সাই নগরীতে। কত সালে? 1919 সালে। এই ভার্সাই চুক্তিটা আবার কার্যকর হয় 1920 সাল থেকে। যাই হোক, তারপর দেখো, ওকে, বিব ডেইনারের যে হচ্ছে প্রশ্ন ব্যাংক, একটু আগে বলছিলাম যে নার্সিং গাইড, এটা তোমরা সংগ্রহ করতে পারো। প্রশ্ন ব্যাংক, সাজেশন এবং শর্টকাট সবই আছে। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আসলে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা, নার্সিং পরীক্ষায় কিন্তু ভাইয়া তুমি যদি প্রশ্ন ব্যাংক না পড়ো, বিগত বছরের প্রশ্ন যদি তুমি হচ্ছে না শেষ করো, তুমি যদি হচ্ছে প্রশ্নের গুরুত্ব না বোঝো, তাহলে কিন্তু হচ্ছে মানে ভালো পরীক্ষা দিতে পারবে না। সো আমার মনে হয় যে কোনো প্রতিযোগিতামূলক প্রশ্নের পরীক্ষা দেওয়ার আগে বিগত বছরের প্রশ্নগুলো পড়া উচিত এবং মডেল টেস্ট দেওয়া উচিত, এবং তার জন্য একটা কোচিং এর সাথে থাকা উচিত। এবং আমার মনে হয় যে এখানে বর্তমান হচ্ছে নতুন করে হচ্ছে স্টুডেন্ট ভর্তি নিচ্ছে। তোমরা এখন হয়তো ভর্তি হলে তোমরা হচ্ছে যে সেরা সেরা টিচারদের ক্লাস যেমন পাবা, একই সঙ্গে গাইডলাইন তো পাবা, একই সঙ্গে এখানকার যে হচ্ছে নোট গাইড যেগুলো আছে এবং গুরুত্বপূর্ণ যে শর্টকাট সাজেশন, এগুলো তো ব্যবহার করতে পারবা। পরীক্ষাগুলো দিতে পারবা। পরীক্ষা দিতে খুব ইম্পর্টেন্ট, এবং বিগত বছরের প্রশ্ন সলভ করাটা খুবই ইম্পর্টেন্ট। এইটা না করে পরীক্ষায় যাইও না। শুধু 2-3টা নোট পড়বা আর ভাববা যে আল্লাহ তো আমাকে চান্স দেবে, কপালের জন্য তো চান্স পেতে হয়, পাবো না, পাবো তো। এটা আসলে একটা মানে কথার কথা। অবশ্যই আল্লাহ তোমাকে হচ্ছে মানে চান্স পাওয়ার জন্য হচ্ছে এই জায়গাটা তৈরি করে দিবে, কিন্তু তোমাকে তো প্রিপারেশনটা রাখতে হবে নাকি, প্রিপেয়ার তো রাখতে হবে তোমাকে। তো সঙ্গত কারণে আমার মনে হয় যে তোমাদের ইয়েটা পড়া উচিত, বিগত বছরের প্রশ্নগুলো দেখা উচিত, প্রশ্ন ব্যাংক হচ্ছে দেখা উচিত, এবং পরীক্ষাগুলো দেওয়া উচিত। কারণ তুমি ওই যে টাইমে তোমার পরীক্ষাটা হবে নার্সিং, সেই পরীক্ষাটা তুমি একটা কোচিং সেন্টারের পরীক্ষার হলে বসে অথবা তাদের প্রশ্নে ওই সময়ের মধ্যে বসে সম্পূর্ণ করতে পারো কিনা, সেটা কিন্তু একটা ব্যাপার। এবং সেই জন্য তোমার হচ্ছে প্রচুর এক্সারসাইজ দিতে হবে, মডেল টেস্ট দিতে হবে, এটা দরকার। এটা না হলে হুট করে গিয়ে পরীক্ষায় বসে ভালো পরীক্ষা দেওয়াটা কঠিন হয়ে যাবে। তো এটা আমার মনে হয় যে তোমাদের করা উচিত। ওকে, দেখো, যুক্তরাষ্ট্রের তদানীন্তন যে প্রেসিডেন্ট জাপানের পারমাণবিক বোমা ফেলার আদেশ দিয়েছিলেন তিনি তো হ্যারি ট্রুম্যান। ওকে, একটু আগে বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো 1945 সালে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ হলো, ওই সময় তো কে দায়িত্বে ছিলেন? একটু আগে বললাম না যে হ্যারি ট্রুম্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। হ্যারি ট্রুম্যান নির্দেশ দেয় যে ওরা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার চালিয়ে যেতে চায়, ওখানে পারমাণবিক বোমা ফেলো। 6 আগস্ট কোথায়? হিরোশিমায়। কি ফেলা হয়? লিটল বয়। আর হচ্ছে 9 আগস্ট নাগাসাকিতে কি ফেলা হয়? ফ্যাটম্যান। ওকে, এবং হচ্ছে যে এর প্রেক্ষিতে জাপান একটু মনক্ষুণ্ণ করে, মন খারাপ করে এবং বলে যে আমরা শান্তি চাই। যার কারণে 1955 সালে এই নাগাসাকি শহরে তারা স্ট্যাচু অফ পিস নির্মাণ করে, যে গোটা পৃথিবীতে আমরা শান্তির বার্তা দিতে চাই, শান্তি চাই। এবং তারা ওই জিনিসগুলোকে ডিমোটিভেট করে এবং মোটিভেট করে শান্তির জন্য, শান্তির বার্তা দিতে চায়। ওকে, তারপর দেখো, হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম পারমাণবিক বোমার নাম কি? হিরোশিমায় হচ্ছে লিটল বয়। হিরোশিমায় কি? লিটল বয়। ওকে, আমি এটাকে এভাবে মনে রেখেছি। দেখো, যে হিরোশিমায় মা কথাটা আছে না,
মায়ের কোলে তো ছোট বয়রা, ছোট বাচ্চা হচ্ছে বয়, ছোট বালক বসে আছে। তো হিরোশিমার মা, তাহলে হিরোশিমায় কোনটা? লিটল বয়। বয় তো হচ্ছে মায়ের কোলেই থাকে, ছোট বয়, লিটল বয়। ওকে, এইভাবে আমি মনে রেখেছি। আর আর নাগাসাকিতে যেটা তাহলে বাকি থাকে কি? ফ্যাটম্যান। ফ্যাটম্যানটা হচ্ছে নাগাসাকিতে ফেলা হয় 9 আগস্ট। প্রথম ফেলা হয় কি 6 আগস্টে, 9 আগস্টে নাগাসাকিতে ফ্যাটম্যান। ওকে, হলোকাস্ট বলে চিহ্নিত করা হয় কোনটিকে? এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মুখস্থ রাখবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইহুদি নিধন। শোনো, এই যে হিটলার কিন্তু চরম ইহুদি বিদ্বেষী ছিল। ইউরোপের যারা ইহুদি ছিল তাদেরকে কিন্তু ব্যাপকভাবে হচ্ছে যে হিটলারের যে বাহিনী, নাৎসি বাহিনী এবং হিটলারের যারা অনুসারী, তারা কিন্তু ব্যাপকভাবে নিধনযোগ্য, ধ্বংসযোগ্য এবং হত্যাযোগ্য, অথবা গণহত্যা, যদি গণহত্যা, হলোকাস্ট যে হত্যা, গণহত্যা, এটা কিন্তু হিটলারের বাহিনী চালায়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিন্তু এটা সংঘটিত হয়েছে ইউরোপে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইহুদি নিধনের নাম কি? হলোকাস্ট। এটা নোট করে রাখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইহুদি নিধনের নাম হচ্ছে হলোকাস্ট। ওকে, তারপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ ছিল কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ তো আমি বলেছিলাম, যে যখন 1947 সালে চীন দখল করে জাপান, কি যুক্তরাষ্ট্র নিন্দা জানায় এটা, তাই না? সঙ্গত কারণেই জাপান আবার কোথায়? প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জ কার? আমেরিকার। এবং তাদের আমেরিকার সেখানে একটা নৌঘাঁটি আছে, নাম কি? পার্ল হারবার। সেই পার্ল হারবারে আক্রমণ করে। সঙ্গত কারণে এটা 1941 সালের 7 ডিসেম্বর, সম্ভবত 7 ডিসেম্বর পার্ল হারবারে আক্রমণ করে। 1941 সালে সম্ভবত 7 ডিসেম্বর, যদি ভুল না করে থাকি। তো সঙ্গত কারণে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু খেপে গিয়ে তারা মিত্র শক্তিতে যোগ দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ কোনটি? পার্ল হারবারে বোমা বর্ষণ করে। কে বোমা বর্ষণ করে? জাপান। তারপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান, জার্মানি, ইতালি, এই 3 দেশ। আচ্ছা, তোমাদের তো একটু আগে বললাম, প্রথমে বলবো জাপান, তারপরে বর্গীয় জ দিয়ে জার্মানি। জার্মানির শেষে যেহেতু ই আছে, তার শেষে কি আছে? ইতালি। জাপান, জার্মানি, ই, ই প্রত্যয়, এবং শেষে হচ্ছে ইতালির ই প্রত্যয়। এই 3টা দেশ মিলে কি? এই 3টা দেশ মিলে কি হয়েছে ভাই? বললাম না, অক্ষ শক্তি অথবা কেন্দ্রীয় শক্তি। এই অক্ষ শক্তির আরেক নাম কি? কেন্দ্রীয় শক্তি। ওকে, আমার মনে হয় যে তোমরা ক্লিয়ার হয়ে গেছো, এবং আমি ক্লিয়ার করবার জন্য অনেকগুলো কথা বলেছি, এবং এটা দরকার আছে। এগুলো থেকেই প্রশ্ন হবে, একটা দুটো প্রশ্ন পাবা। দেখো, দি হলোকাস্টের ঘটনায় নিহত ইহুদির সংখ্যা একটু আগে বলেছিলাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসি বাহিনী কর্তৃক অথবা হিটলারের বাহিনী কর্তৃক যে ইহুদি নিধন কর্মসূচি, ইহুদি নিধনের যে তাদের যে মানে ধ্বংসযোগ্য, হত্যাযোগ্য, সেটিকে হলোকাস্ট বলা হয়। এবং এই হলোকাস্টে, এই গণহত্যায় খুবই মানে কষ্টদায়ক, মানুষকেই তো হত্যা করা হয়েছে। আমরা কোনো ধরনের হত্যাযোগ্যকে সমর্থন করি না। এখন যেমন ফিলিস্তিনে যে ইহুদিরা যে হচ্ছে ফিলিস্তিনি আমাদের ভাই বোনদেরকে যেভাবে মারতেছে, এটা খুবই ন্যাক্কারজনক এবং দুঃখজনক। এত শিশু, এত ছোট ছোট বাচ্চা, এবং হচ্ছে এত মানুষকে নির্মম ভাবে হত্যা করতেছে, খুবই হচ্ছে কষ্টদায়ক, খুবই লজ্জাজনক, খুবই হচ্ছে দুঃখজনক। আমরা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন হচ্ছে এই হত্যাযজ্ঞ দ্রুত বন্ধ হয়। এখন তো লেবানন, ফিলিস্তিন এবং হচ্ছে যে ইরানেও, এবং হচ্ছে যে বিশেষ করে লেবানন আর ফিলিস্তিনে ব্যাপক হত্যাযজ্ঞ চলছে। কোন দেশ কর্তৃক তোমরা জানো? সেটা হচ্ছে ইসরায়েল কর্তৃক। এবং ইসরায়েলে কিন্তু ইহুদিরা আছে। তো তারা কিন্তু এখন চালাচ্ছে, এই যে দুঃখজনক বিষয়। এবং আমার মনে হয় যে তাদের হেদায়েত হোক। এবং এবং এখন কিন্তু হচ্ছে ফিলিস্তিন এবং হলো যে লেবানন, তারাও কিন্তু বিভিন্নভাবে প্রস্তুত হচ্ছে। তবে আমরা চাই দ্রুত এটার একটা সমাধান হোক, একটা অবসান হোক। যাই হোক, ওই সময় ইহুদি নিধন যে কর্মসূচি ছিল, যেটা বললাম হলোকাস্ট, সেখানে 6 লক্ষ ইহুদি মারা যায়। এবং 6 লক্ষকে 6 মিলিয়ন বলা হয়। 6 লক্ষ। কত লক্ষ? 6 লক্ষ, 6 লাখ। 6 লক্ষ ইহুদি মারা যায়। 6 লক্ষকে 6 মিলিয়ন বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের বড় কারণ কি ছিল? আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের বড় কারণ হচ্ছে, একটা বড় কারণ হলো যে ইউরোপে জাতীয়তাবাদের উত্থান। আমি একটু আগে বলছিলাম জাতীয়তাবাদ কাকে বলে। জাতীয়তাবাদ মানেই হলো যে আমরা এই সেরা টাইপ, এরকম একটা বিষয়। আমাদেরও তো জাতীয়তাবাদ আছে, কিন্তু বিশেষ করে ইউরোপে 1914 সালের আগে একটু মানে জাতীয়তাবাদটাকে ব্যাপকভাবে, যেমন ওই যে এটা ইয়ের মধ্যে ছিল, জার্মানিদের মধ্যে একটু বেশি ছিল। জার্মানির ওই সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিল বিসমার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিল অ্যাডলফ হিটলার। তো জাতীয়তাবাদ মানে কি? যে কেন সার্বিয়া কি করলো, যে অস্ট্রিয়ার যে যুবরাজ, সে যখন ইয়াতে গেল, কি বলে, বসনিয়ার সারায়াভোতে গেল,
মধুচন্দ্রিমায়, সেখানে কিন্তু সার্বিয়ার এক ব্যক্তি যখন হত্যা করলো, অস্ট্রিয়া বললো এত বড় সাহস, আমাদের ইয়াকে কেন মারা হলো? তো এটা তো হচ্ছে যেহেতু একজন মারা গেছে, এটার বিচার যে ব্যক্তি মেরেছে তার ওইভাবে হওয়া দরকার ছিল, কিন্তু এমন হইলো যে যুদ্ধ বাধায় ফেললো এবং যুদ্ধের পরে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে হচ্ছে নিহত হলেন। এই যে মানে কেন করা হলো, এবং জার্মানি হাঙ্গেরি এদের সাথে সে যুক্ত হলো কার সাথে? অস্ট্রিয়ার সাথে, এবং করে যে আমরা দেখে নিব কারা আসে আসুক, এর মধ্যে হচ্ছে যে পারমাণবিক অস্ত্র হচ্ছে ব্যবহার করা হলো, এই সেই ব্যবহার করা হলো করে এই যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষকে যে নিধন করা হলো, লক্ষ লক্ষ মানুষকে যে হচ্ছে মেরে ফেলা হলো, আলটিমেটলি কি লাভ হলো? কোনো লাভ হলো? ক্ষতিই হলো। সাধারণ মানুষদের হচ্ছে জীবন গেল, অনেক মানুষের হচ্ছে যে মানে নির্মম ভাবে জীবন গেল। খুবই দুঃখজনক না? এই জিনিসগুলো হচ্ছে মানে আমি এটা যেটা বোঝাতে চাচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধের বড় কারণটা হচ্ছে ইউরোপের জাতীয়তাবাদের উত্থান। জাতীয়তাবাদটা মানে আমরাই সেরা, আমরা দেখে নিব, মানে নিজের মধ্যে একটা ব্যাপক একটা মানে যাতা করব, এরকম আর কি। ঠিক আছে? এই উগ্র জাতীয়তাবাদ, বিশেষ করে ইউরোপের জাতীয়তাবাদের উত্থানের থেকে ওদের উগ্র জাতীয়তাবাদটা বিশেষ করে জার্মানিদের বেশি ছিল। মানে জার্মানিতে ব্যাপক উগ্র জাতীয়তাবাদ ছিল, ধরো মারো কাটো এরকম টাইপ। সঙ্গত কারণে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধটা বেঁধে যায়। তারপরে দেখো যে নিচের কোনটি প্রথম বিশ্বযুদ্ধের কারণ নয়? আচ্ছা, জাতীয়তাবাদ সামরিকীকরণ হতে পারে, হ্যাঁ, সাম্রাজ্যবাদ এটা হতে পারে। তোমরা দেখো যে প্রথম বিশ্বযুদ্ধ তো ভাইয়া হলো 1914 থেকে 1918, রাইট? আর হিটলার সে তো 1933 সালে জার্মানির কি হলো, চ্যান্সেলর হলো, তাই না? কত সালে? 1933 সালে। তাহলে 1933 আর 1918, প্রথম বিশ্বযুদ্ধ 1918 শেষ হয়ে গেছিল, তখন কি হিটলারের উত্থান হয়েছে? হিটলারের উত্থান হয়েছে ভাই 1933 সালে। তাহলে এটা কি প্রশ্ন হবে? এটা কি উত্তর হবে? তোমার এগুলো বোঝার দরকার নেই, এটা বোঝার দরকার নেই, এটাও বোঝার দরকার নেই, এটাও বোঝার দরকার নেই। নিচের কোনটি প্রথম বিশ্বযুদ্ধের কারণ নয়? কারণ হচ্ছে হিটলারের উত্থান হচ্ছে কারণ নয়, তাহলে এটা উত্থান, কারণ নয়। ওকে, তারপরে যাই। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের প্রারম্ভকালে ইউরোপে কয়টি প্রধান জোট তৈরি হয়? আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের সময় দুইটা পক্ষ হলো না, একটা মিত্রপক্ষ, একটা অক্ষপক্ষ। অক্ষশক্তির নামই কিন্তু কেন্দ্রীয় শক্তি। তাহলে অক্ষশক্তি কেন্দ্রীয় শক্তি, আরেকটা পক্ষ অক্ষশক্তি কেন্দ্রীয় শক্তি কার বিরুদ্ধে যুদ্ধ করলো? মিত্র বাহিনীর মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ করলো। তাহলে এখানে শক্তি কয়টা? দুইটা। তাহলে হচ্ছে শক্তি হচ্ছে দুইটা। ওকে, দেখো নিচের কোনটি ত্রিদেশীয় জোটের অন্তর্গত ছিল না? আচ্ছা, ত্রিদেশীয় মানে কি? আচ্ছা আমি বলিনি ব্রিটেনটাই হচ্ছে যুক্তরাজ্য, এবং এটাই হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। ওকে, তা তোমাদেরকে একটা জিনিস বলছিলাম না যে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখো ফ্রান্স কিন্তু ছিল একসাথে, ফ্রান্স এবং ব্রিটেন এবং হচ্ছে যে রাশিয়া এক পাশে ছিল। ওকে, এই তিনটা কিন্তু এক পাশে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সাথে ছিল কি? জার্মানির সাথে ছিল জাপান, এবং সাথে ছিল কি? ইতালি। ওকে, তাহলে নিচের কোনটি ত্রিদেশীয় জোটের অন্তর্গত ছিল না? তাহলে জার্মান, জাপানি, এটা তো আমি আলাদাভাবে লিখলাম যে এগুলো ছিল, জার্মানি এগুলোর সাথে অন্তর্গত ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এটা ছিল অক্ষশক্তির জোট। ওকে, বলকান সংকট কোনটির সাথে সম্পর্কিত? এটা একদম মুখস্থ করবে, এটা নিয়ে আসলে বিস্তারিত পড়ার কিছু নেই, এটা প্রথম বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত ছিল। বলকান সংকট কোনটির সাথে সম্পর্কিত? বলকান সংকট প্রথম বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। তারপরে দেখো, ওকে, আমাদের হলো তোমাদেরকে প্রথম শুরুতেই আমি কিন্তু একটা হচ্ছে যে কি বলে, আমি হচ্ছে বলেছিলাম যে তোমরা যদি হচ্ছে দারুণ করে আজকের ক্লাসটা নোট করে পাঠাও, তোমরা বিব্রেইনারের হচ্ছে টি শার্ট, হুডি, ক্যালেন্ডার, স্মার্ট ওয়াচ, টেবিল ল্যাম্প এবং হচ্ছে বিব্রেইনারের ডায়েরি তোমরা পাবা। তো তোমরা সুন্দর করে নোট করে পাঠাবা। যা যা পড়ালাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ঘুরে ফিরে চলে আসবে। সো আমার মনে হয় যে আমি একটু গভীরে গিয়ে যতটুকু আলোচনা করেছি তোমাদের মনে রাখবার জন্য। তাহলে দেখো এখানে একটা ব্যাপার, প্রথম বিশ্বযুদ্ধের প্রধান পক্ষগুলো কয়টি প্রধান জোটে বিভক্ত হয়? দুইটি, একটা অক্ষশক্তি আর একটা হচ্ছে মিত্র শক্তি। তারপরে দেখো প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন দেশ পরবর্তীতে যুদ্ধ প্রত্যাহার করে? যেটি, সেটি হচ্ছে রাশিয়া। কেন জানো? প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া যুদ্ধ থেকে সরে যায়, এবং কত সালে সরে যায় জানো? 1918 সালে। তোমাকে বলছি না যে মানে 1918 সালের 3 মার্চ, 1918 সালের 3 মার্চ, 1918 সালের 3 মার্চ
এবং এখানে একটা চুক্তি হয়, ব্রেস্ট লিডভস্ক চুক্তি। ব্রেস্ট লিডভস্ক এই একটা জায়গা, এটা হচ্ছে বেলারুশে অবস্থিত। লিডভস্ক হচ্ছে বেলারুশে অবস্থিত। এই এখানে একটা চুক্তি হয় এবং এই যে দেখো 1918 সালের 3 মার্চ ব্রেস্ট লিডভস্ক বেলারুশ চুক্তি। এখানে কোথায় এই লিডভস্ক ব্রেস্ট লিডভস্ক জায়গাটা হচ্ছে বেলারুশে। এই চুক্তিটা রাশিয়ার সাথে কাদের হয়? রাশিয়া ভার্সেস কার সাথে হয়? রাশিয়া ভার্সেস অক্ষশক্তি। প্রথম বিশ্বযুদ্ধের যারা অক্ষশক্তি ছিল অথবা কেন্দ্রীয় শক্তি তাদের সাথে হয়। কিন্তু রাশিয়া তো ছিল ভাই মিত্র শক্তির সাথে। রাশিয়া চুক্তি করেছে কার সাথে? অক্ষশক্তির সাথে। অক্ষশক্তির সাথে যদি রাশিয়া চুক্তি করে তার মানে কি আরো সে যুদ্ধে থাকবে? সে যুদ্ধ থেকে আগাম বিদায় নেয়। 1918 সালে তো শেষের দিকে যুদ্ধটা যখন বন্ধ হয়ে যায়, 1918 সালে 3 মার্চ বেলারুশের একটা জায়গা ব্রেস্ট লিডভস্ক, সেখানে একটা চুক্তি হয় রাশিয়ার সাথে অক্ষশক্তির। অক্ষশক্তি কারা কারা ছিল সেটা তো বলছি, তুরস্ক ছিল, অস্ট্রিয়া ছিল, হাঙ্গেরি ছিল, জার্মানি ছিল। তাদের সাথে হচ্ছে রাশিয়ার একটা চুক্তি হয় এবং রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। তো এখানে প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন দেশ পরবর্তীতে যুদ্ধ প্রত্যাহার করে? রাশিয়া। কিন্তু আমি একটা অতিরিক্ত তথ্য দিলাম কি, রাশিয়ার সাথে রাশিয়া ভার্সেস অক্ষশক্তির যে দেশগুলো, রাশিয়া ভার্সেস অক্ষশক্তি 1918 সালের 3 মার্চ ব্রেস্ট লিডভস্ক নামক একটা জায়গা বেলারুশের, সেখানে ব্রেস্ট লিডভস্ক চুক্তিটা করে। ওকে, এবং সেটা হচ্ছে সেখান থেকে হচ্ছে চুক্তির মাধ্যমে রাশিয়া আগেই নিজেকে প্রত্যাহার করে প্রথম বিশ্বযুদ্ধ থেকে। ওকে, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কত সালে ইতালি মিত্রশক্তির সাথে যোগ দেয়? ইতালি মিত্রশক্তির সাথে যোগ দেয় 1915 সালে। খুব দারুণভাবে হচ্ছে এটাকে মাথায় নাও। 1915 সালে ইতালি কি করে? ইতালি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়। 1915, 14তে শুরু হয়, 15তে কি হয়? ইতালি প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সাথে যোগ দেয়। এটা একবার ঠাড়া মুখস্থ রাখবা। তারপরে দেখো রুশ বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। রুশ বিপ্লব এখানে আমি পড়াই, কয়েকটা আমি ঘর টানি। সেটা হচ্ছে যে এই যে 1917 সালে রুশ বিপ্লব হয়, এটা 10 দিনের বিপ্লব। 10 দিন এটার স্থায়িত্ব ছিল, এই জন্য এটাকে বলা হয় 10 দিনের বিপ্লব। ওকে, এটাকে বলা হয় 10 দিনের বিপ্লব। এটাকে বলা হয় হচ্ছে অক্টোবর বিপ্লব, যেহেতু অক্টোবর মাসে এই বিপ্লবটা হয়েছিল, এটাকে বলা হয় অক্টোবর বিপ্লব। এই বিপ্লবটাকে বলা হয় বলশেভিক বিপ্লব। তাহলে এই রুশ বিপ্লবটা 1917 সালে সংগঠিত হয়, এটা 10 দিন এই বিপ্লবটার স্থায়িত্ব ছিল, এই জন্য এই বিপ্লবটাকে বলা হয় 10 দিনের বিপ্লব। এই বিপ্লবটা অক্টোবর মাসে হয়েছিল, যার কারণে এটাকে বলা হয় অক্টোবর বিপ্লব। এবং এই বিপ্লবটার আরেক নাম হচ্ছে বলশেভিক বিপ্লব। এই বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিল? এই বিপ্লবটার নেতৃত্ব দিয়েছিলেন লেনিন, ভ্লাদিমির লেনিন। এতটুকু মনে রাখলেই হবে, লেনিন, ভ্লাদিমির লেনিনের নাম শুনেছ, সে এটার নেতৃত্ব দিয়েছিল। এটা কোথায় হয়েছিল ভাইয়া? এটা বর্তমান যে রাশিয়া, এটা রাশিয়া, অর্থাৎ এটা তখন তো আসলে এটার মানে এটা হচ্ছে যে যেমন রুশ দিয়েই তো বুঝতেছে যে রাশিয়া এটা হয়েছিল। এই রাশিয়ার কিন্তু আগে নাম ছিল ইউএসএসআর, সেটা হচ্ছে ইউনাইটেড সোশ্যালিস্ট রিপাবলিক। ওকে, এবং এটার ফলাফল কি? এটার ফলাফল যদি বলি, এই বিপ্লবটার ফলাফল হচ্ছে 1922 সালে ইউএসএসআর নামে প্রথম সমাজতান্ত্রিক দেশ, পৃথিবীর মধ্যে প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে আবির্ভাব ঘটে এই রুশ বিপ্লবের মাধ্যমে। সেখানে একটা নতুন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র হয় 1917 সালে রুশ বিপ্লবের মাধ্যমে। সেটা 1922 সালে ফলাফল কি হয়? এই রুশ বিপ্লবের ফলাফলটা হচ্ছে 1922 সালে ইউএসএসআর, ইউনাইটেড কি বলে সোশ্যালিস্ট, ইউএসএসআর সোশ্যালিস্ট রিপাবলিক, ইউনাইটেড সোশ্যালিস্ট রিপাবলিক নামে প্রথম সমাজতান্ত্রিক একটা হচ্ছে দেশ হিসেবে যাত্রা শুরু করে। দেশের যাত্রা, এটা খুব ইম্পর্টেন্ট না, তাও লিখতে পারো যে হচ্ছে ফলাফল 1922 সালে ইউএসএসআর নামে কি হয়? প্রথম সমাজতান্ত্রিক দেশের যাত্রা হয়, নামটা হয় ইউএসএসআর। এবং 1991 সালে এই ইউএসএসআর ভেঙে
নতুন একটা দেশের জন্ম হয়, সেটি হচ্ছে রাশিয়া। ওকে, রাশিয়া কিন্তু 1991 সালে রাশিয়ার নামকরণ হয়। তার আগে কিন্তু ইউএসএসআর ছিল। তাহলে 1991 সাল থেকে বর্তমান রাশিয়া, তার আগে এটার নাম ছিল ইউএসএসআর, ইউনাইটেড সোশ্যালিস্ট রিপাবলিক। ওকে, এবং এটা ইউএসএসআর কখন হয়? 1922 সালে হয় ইউএসএসআর। তার আগে তো হচ্ছে এই যে রুশ বিপ্লব ঘটেছিল, এবং এই বিপ্লবটা হচ্ছে 10 দিন স্থায়িত্ব ছিল, যার কারণে এটাকে আমরা 10 দিনের বিপ্লব বলি। এটার নেতৃত্ব দিয়েছিল কে? লেনিন, ভ্লাদিমির লেনিন। এবং এখানে পতন হয় কার? পতন হয় হচ্ছে জার সমাজতন্ত্রের, জারতন্ত্রের, জার সাম্রাজ্যের। ওকে, জার সাম্রাজ্যের পতন হয়। তাহলে আগে ছিল জার সাম্রাজ্য, পরে এটা 1922 সালে হলো ইউএসএসআর, ইউনাইটেড সোশ্যালিস্ট রিপাবলিক। 1991 সালে ইউএসএসআর ভেঙে গিয়ে, সমাজতন্ত্র ভেঙে গিয়ে এখানে কি হয়? নতুন একটি রাষ্ট্রের আবির্ভাব হয়, সেটি হচ্ছে রাশিয়া, বর্তমান রাশিয়া। তাহলে রুশ বিপ্লব সংঘটিত হয় 1917 সালে। 10 দিনের বিপ্লব, অক্টোবর বিপ্লব নামেও পরিচিত, এটাকে বলশেভিক বিপ্লব বলা হয়। নেতৃত্বে ছিল লেনিন, ভ্লাদিমির লেনিন। এবং পতন ঘটে জার সাম্রাজ্যের। ফলাফল 1922 সালের ইউএসএসআর নামক প্রথম সমাজতান্ত্রিক দেশের যাত্রা শুরু হয়। ইউএসএসআর কি? ইউনাইটেড সোশ্যালিস্ট রিপাবলিক। এবং এই ইউএসএসআর ভেঙে যায় 1991 সালে। ওকে, তাহলে তারপরে যাই। ওকে, তোমরা জানো যে আমাদের হচ্ছে একটা দারুণ একটা খবর দিই তোমাদের। গত 2024 সালের আমাদের যারা এবার মানে প্রথম দিকে যারা হচ্ছে যে নার্সিং এর চান্স পেয়েছিল, প্রায় 1035 প্লাস আমাদের এখানকার শিক্ষার্থী, তারা নার্সিং এর ভালো ভালো জায়গায় তারা চান্স পেয়েছে। আশা করি এবার এই সংখ্যাটা 1035-এর জায়গায় এখানে আমরা 3035 দেখতে চাই। আমাদের যে বর্তমান শিক্ষার্থী, এবার অনেকেই আমাদের বিভিন্ন কোর্সে তারা আছেন, এবং প্রচুর শিক্ষার্থী আমাদের আছেন, প্রায় 4+ শিক্ষার্থী, 4000-এর বেশি। আমার মনে হয় যে 3000+ শিক্ষার্থী যেন চান্স পায়। আমি চাই যারা এখানে ভর্তি হয়েছ, তোমরা সবাই যেন এখানে চান্স পাও, এবং তোমরা তোমাদের আশেপাশে যারা বন্ধু বান্ধবী আছে যারা নার্সিং এর জন্য কোচিং করতে চায়, তাদেরকে হচ্ছে তোমরা একটু বলো, তারাও চান্স পাক, তারাও আসুক, তাদেরও স্বপ্নগুলো পূরণ হোক। এবং আমি বারবার একটা কথা বলি, নার্সিং এখন খুবই মানে গুড একটা ডিসিশন, নার্সিং এ পড়ার ডিসিশনটা, কারণ তাদের চাকরি আসলে হবেই। মানে তা নার্সিং এ চান্স পাওয়া মানে একটা ফ্যামিলি দাঁড়ায় যাওয়া, আমি এটা বিশ্বাস করি। বরং অন্য কোথাও তুমি যদি চান্স পাও নার্সিং বাদে, তোমার একটা যেমন একটা ইউনিভার্সিটিতে চান্স পেলেও চাকরি বাকরি নিয়ে, বা যেহেতু একটা টেকনিক্যাল সাইডগুলো ইউনিভার্সিটিতে কম, তো মানে সবাই তো আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে ভর্তি হয় না, জেনারেল সাবজেক্টে পড়তে হয়, সুতরাং আবার গিয়ে চাকরির জন্য পড়তে হয়। কিন্তু নার্সিং তো আগে থেকেই, মানে নার্সিং পড়া মানে তুমি নার্স হওয়ার জন্য তুমি ওই শিক্ষাটাই নিচ্ছ, মানে এটা তোমার একটা হচ্ছে যে প্রায়োগিক একটা জায়গা হবে। তো আমার মনে হয় যে বাংলাদেশে নার্সিং এর জন্য এখন বিশাল একটা হচ্ছে সম্ভাবনা খুলে গেছে। সরকারি চাকরিতে তো ওরে বাপরে, সেখানে 10ম গ্রেডে হচ্ছে জয়েন করা যাচ্ছে, এটা মানে অনেক ভালো একটা অপরচুনিটি। একই সঙ্গে হচ্ছে বেসরকারি সেক্টর তো বাংলাদেশে আছেই, অনেকগুলো ক্লিনিক হচ্ছে, এবং উপজেলায় এবং ইউনিয়নেও তো আমার মনে হয় যে একটা সময় নার্সিং এর মানে একটা হচ্ছে যে মানে পড়ে যাবে আর কি, সেখানেও কিছু ক্লিনিক গড়ে উঠবে। আমি বললাম কারণ মানুষ যেহেতু বাড়ছে, মানুষের রোগ বৃদ্ধি পাচ্ছে, মানুষ হচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছে, সুতরাং তাদের জন্য এই নার্সিং ডক্টরদের প্রফেশনটা আরো এক্সপ্যান্ড হচ্ছে। এবং আমার মনে হয় যে এই প্রফেশনে আসলে কারো ক্ষতি নেই, যেমন একই সঙ্গে মানব ধর্মও হবে, মানব সেবাটাও হবে, একই সঙ্গে হচ্ছে যে ইনকামটাও হবে, এবং আর্নিংটা তো হচ্ছে ভালোই। এবং গতকালকের একটা ক্লাসেও আমি বলেছি যে এখন তো 10 লাখের বেশি রোহিঙ্গা হচ্ছে বাংলাদেশে আছে। তো কক্সবাজারেও কিন্তু প্রতি বছর অনেক মানুষজন নার্সিং এ এখন যাচ্ছে, চাকরি করছে, এবং অনেক মোটা বেতনে, মানে মোটা অঙ্কের বেতন পাচ্ছে, তারা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাচ্ছে। একই সঙ্গে দেশের বাইরে গেলে তো আরো আপনাদেরই সুবিধা, মানে তোমরা যখন দেশের বাইরে যাচ্ছ এই সাবজেক্টে পড়ে, তোমাদের হচ্ছে অনেক ধরনের অপরচুনিটি সেখানে আছে অন্যান্য সাবজেক্টের থেকে। সুতরাং এটা একটা প্রাসঙ্গিক, প্রায়োগিক এবং সময়োপযোগী সাবজেক্ট। তোমরা অবশ্যই দারুণ একটা ডিসিশন নিয়েছো নার্সিং পড়বার জন্য। তো আমার মনে হয় যে আরো যারা মানে ভর্তি হয়নি এখনো, তাদেরকে তোমরা এনকারেজ করতে পারো। এখন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে নিরপেক্ষ ছিল নিচের কোন দেশ? প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে কিন্তু ভাই যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ছিল শুরুতে, কিন্তু 1917 সালে কিন্তু সে হচ্ছে কি হয়, সে খেপে যায়। কেন? ওই যে তাদের একটা প্রমোত্তরী, সেই প্রমোত্তরীতে আক্রমণ করেছিল জার্মান, মানে কোনো কারণ ছাড়াই হচ্ছে আক্রমণ করেছিল। তো যার কারণে খেপে যায়, আরে ভাই আমি কি তোর কোনো দোষ করছি? তুই আমার তরীটাকে, অর্থাৎ আমার হচ্ছে এই জাহাজটাকে তুই কেন হচ্ছে যে মেরে দিলে? তো আমি এখন তোর বিরুদ্ধে মানে বসে থাকবো না, তোর বিরুদ্ধে যুদ্ধ করবো। জার্মানির বিরুদ্ধে 1917 সালে ওরাও হচ্ছে মিত্র শক্তির পক্ষে চলে যায়। এবং যুক্তরাষ্ট্র কিন্তু 2 যুদ্ধতেই হচ্ছে প্রথমে কিন্তু হচ্ছে যে যুদ্ধ করতে চায় নাই,
যেমন প্রথম বিশ্বযুদ্ধে যখন তাদের মানে যুদ্ধ তৈরিটাতে হচ্ছে আঘাত, মানে তাদের তাদের যে প্রমোদ তৈরি সেটাতে যখন আঘাত করলো জার্মানি, যার কারণে 1914 সালে যুদ্ধ শুরু হয়েছিল, বাট 18 সালে শেষ হয়েছিল, কিন্তু 17 সালে সে হচ্ছে যুদ্ধ ঘোষণা করলো বা হচ্ছে মিত্র শক্তির পক্ষে গেল। কারণ কি, ওদের ওই যে প্রমোদ তৈরিটাকে হচ্ছে আক্রমণ করলো জার্মানি। আর দ্বিতীয়বার কি হইলো, 1937 সালে হচ্ছে যে তোমার চীনে হচ্ছে হামলা, চীনে হামলা করলো কারা, জাপান, এটার নিন্দা জানালো। সঙ্গত কারণে তুই নিন্দা জানালি কেন, জাপান এটার বলে সে হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের যে তাদের পার্ল হারবার ছিল, সেই পার্ল হারবারে হচ্ছে তাদের যে মানে যুক্তরাষ্ট্রের যে হচ্ছে রণ কি বলে নৌ হচ্ছে ঘাঁটি ছিল পার্ল হারবার, সেখানে 1941 সালে সম্ভবত 7 ডিসেম্বর সেখানে হামলা করলো, যার কারণে 1939 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। 1939, 40, 41 সালে গিয়ে রাষ্ট্র ওখানেও জাপানের বিরুদ্ধে মানে গিয়ে হচ্ছে মিত্রশক্তির সঙ্গে যোগ দিয়ে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলো। তো দুইবারই হচ্ছে যে প্রথম দিকে কিন্তু যুক্তরাষ্ট্র চুপ ছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে নিরপেক্ষ ছিল কে, যুক্তরাষ্ট্র, কারো পক্ষেই ছিল না, পরে গিয়ে হচ্ছে মিত্র শক্তির পক্ষে যুক্ত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তির প্রধান অংশ ছিল নিচের কোনটি? প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তিটাই তো ভাই অক্ষ শক্তি, আমি বারবার বলছি কেন্দ্রীয় শক্তিটাই হচ্ছে অক্ষ শক্তি। অক্ষ শক্তি, কেন্দ্রীয় শক্তির নামই হচ্ছে অক্ষ শক্তি, যারা যুদ্ধ বাধাতে চায়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তির প্রধান অংশ ছিল নিচের কোনটি? অবশ্যই দেখো যে ব্রিটেন কিন্তু মিত্র শক্তি ছিল, ব্রিটেন কিন্তু ইউকে, আমি বলছিলাম ইউনাইটেড কিংডম, এটাই কিন্তু যুক্তরাজ্য। এবং এই যুক্তরাজ্যের সাথে ফ্রান্স ছিল, এবং ছিল কি, ছিল ইতালি ছিল। তুরস্ক কিন্তু একমাত্র কেন্দ্রীয় শক্তিতে ছিল, এটাকে বলা হয় অটোমান সাম্রাজ্য ছিল, এটা কিন্তু অটোমান সাম্রাজ্য। তুরস্কের আরেক নাম, তুরস্কের আগে কি ছিল, অটোমান সাম্রাজ্য ছিল। ওকে, সেটা ব্যাপার না, তোমরা জানো। তাহলে তুরস্ক কিন্তু হচ্ছে জার্মানি, তুরস্ক, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, এরা কিন্তু হচ্ছে অক্ষ শক্তি ছিল, কেন্দ্রীয় শক্তি ছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তির প্রধান অংশ ছিল তুরস্ক। কত সালে বুলগেরিয়া প্রথম বিশ্বযুদ্ধের পক্ষে যোগ দেয়? 1915। যেমন এই যে তোমাদের একটু আগে যেটা বললাম যে হচ্ছে কি জানি বললাম, ও হ্যাঁ, তাহলে কি তোমরা দেখো যে বুলগেরিয়া প্রথম বিশ্বযুদ্ধে কত সালে যোগ দেয়? 1915 সালে যোগ দেয়, একদম মুখস্থ, এটা হচ্ছে বোঝার তেমন কিছু নেই। 1915 সালে বুলগেরিয়া প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়। তারপরে দেখো, ওকে, নিচের কোন দেশ প্রথম বিশ্বযুদ্ধের সময় নিরপেক্ষ ছিল? আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধে স্পেন কোনো যুদ্ধেই জড়ায়নি। প্রথম বিশ্বযুদ্ধে কি স্পেন যুদ্ধে জড়িয়েছিল? স্পেনের নাম তো আমরা কেবল পাইলাম। ফ্রান্স যুদ্ধে জড়িয়েছিল, ইতালি যুদ্ধে জড়িয়েছিল, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে স্পেন কিন্তু যুদ্ধে জড়ায়নি। ওকে, তারপরে দেখো টানেনবার্গ যুদ্ধে বিজয় অর্জন করে কার? টানেনবার্গ মূলত একটা জার্মানির জায়গা, জার্মানিতে অবস্থিত। টানেনবার্গ কোথায় অবস্থিত? জার্মানিতে। এবং এখানে কিন্তু এই টানেনবার্গ যুদ্ধে কিন্তু জার্মান ভার্সেস রাশিয়া যুদ্ধ হয়, এবং এখানে কিন্তু জয়লাভ করে কিন্তু জার্মান কিন্তু জয় পায়। জার্মান কি পায়? জয় পায়। তাহলে টানেনবার্গের যুদ্ধে বিজয় অর্জন করে কারা? জার্মানি। এটা কিন্তু হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কিছুটা আগেই আর কি এটা হয়। তো টানেনবার্গের যুদ্ধে, এই টানেনবার্গ জায়গাটা কোথায়? জার্মানিতে অবস্থিত। এই যুদ্ধটা কার কার সাথে হয়? জার্মান ভার্সেস রাশিয়া, জয়লাভ করে কিন্তু হচ্ছে জার্মানি। ওকে, ব্রেস্ট লিটভস্ক, একটু আগে আমি বলেছি যে 1918 সালে কত তারিখ জানি বললাম? 1918 সালের 3 মার্চে রাশিয়ার সাথে প্রথম যুদ্ধে কিন্তু রাশিয়া মিত্র শক্তির পক্ষে ছিল, কিন্তু 1918 সালের 3 মার্চ, মানে এটা হচ্ছে বেলারুশের একটি জায়গা, এই যে কি, সেটা হচ্ছে যে ব্রেস্ট লিটভস্ক নামক একটা জায়গা আছে। কোথায় এটা? বেলারুশে। সেখানে কিন্তু রাশিয়া আসে এবং মিত্র শক্তির প্রতিনিধিরা যায়। রাশিয়ার প্রতিনিধি আসে এবং মিত্র শক্তির অক্ষ শক্তির প্রতিনিধিরা যায়। প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি কারা ছিল? তুরস্ক, জার্মানি, তারপরে হলো যে বুলগেরিয়া, তারপর ছিল অস্ট্রিয়া, হাঙ্গেরি। এদের যে হচ্ছে অক্ষ শক্তির যে যারা হচ্ছে প্রতিনিধি তারা, এবং রাশিয়ার প্রতিনিধি প্রথম বিশ্বযুদ্ধের সময় 1918 সালের 3 মার্চ তারা হচ্ছে কোথায় বসে? বেলারুশের একটি শহর আছে, সেটা হচ্ছে কোথায়? এটা ব্রেস্ট লিটভস্ক। এখানে বসে একটা স্বাক্ষরিত করে, এবং এই স্বাক্ষরটার নামে, এই চুক্তিটার নামে হচ্ছে
ব্রেস্ট লিটভস্ক চুক্তি। সঙ্গত কারণে প্রথম বিশ্বযুদ্ধে একটু আগে ভাগেই নিজেকে প্রত্যাহার করে রাশিয়া। কারণ কি, রাশিয়া ছিল মিত্র শক্তিতে, সে এই ব্রেস্ট লিটভস্ক চুক্তিটা করেছে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তির কাছে। এবং এটা কোথায় হয়, এবং এই দেখো কোন দেশের জন্য চুক্তি করা হয়, কোন দেশের জন্য, এটা রাশিয়ার জন্য, কারণ রাশিয়া এটা থেকে বিদায় নেয়। ওকে, ব্রেস্ট লিটভস্ক চুক্তি একটু আগে কিন্তু আমি নোট করিয়েছি, ওখানে পাবা। ব্রেস্ট লিটভস্ক চুক্তি করা হয় কোন দেশের জন্য, রাশিয়ার জন্য। কারা করে, রাশিয়ার সাথে অক্ষ শক্তি করে প্রথম বিশ্বযুদ্ধে 1918 সালের 3 মার্চ। এবং রাশিয়া আগে ভাগেই 1918 সালের তো শেষের দিকে যুদ্ধটা শেষ হয়, সে রাশিয়া আগেই হচ্ছে নিজেকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে, মিত্র শক্তি থেকে বা সব জায়গা থেকে প্রত্যাহার করে নেয়, এবং সে যুদ্ধ মানে চুক্তিটা করে অক্ষ শক্তি, কেন্দ্রীয় শক্তির কাছে। ওকে, আমাদের হচ্ছে এখানেই ক্লাসটা আমরা শেষ করলাম। আমি একটু আগে বলেছি শিওর সাকসেস নামে আমাদের নতুন যে নার্সিং কোর্স সেটি হচ্ছে চালু হচ্ছে। এখানে কোর্স বিস্তারিত 65টি টপিক সহ নতুন ক্লাস থাকবে, 71টি ডেইলি এক্সাম থাকবে, 65টি টপিক সহ ক্লাস, 71টি ডেইলি এক্সাম। আমি বারবারে বলেছি তোমাদের ডেইলি এক্সাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি তো পরীক্ষায় বসতে যাচ্ছ ভাই, তো তুমি পরীক্ষাগুলো দাও। এবং এখানে এই সুযোগটা তোমাকে করে দিচ্ছে, তুমি একদম ওই যে হচ্ছে নীলফামারীতে বসে ক্লাসগুলো করতে পারছো, কোচিং এর সাথে যুক্ত হতে পারছো। একজন ঢাকায় এসে কোচিং করছে, তুমি নীলফামারীতে বসেই করছো, তুমি কক্সবাজারে বসেই করছো, তুমি ময়মনসিংহের সেই ধোবাউড়ায় বসে করছো, তাই না? তুমি সেই বৈদ্যনাথ তলায় বসে করছো মেহেরপুরের, তুমি সেই হচ্ছে দাকপ, খুলনার দাকপে বসে করছো, তাই না? তুমি সেই বাগেরহাটের মংলায় বসে করছো, তুমি সেই বরিশালের হচ্ছে সেই গৌর নদীতে বসে করছো। সো আমার কাছে মনে হয় যে এটা খুবই দারুণ একটা সুযোগ যে তোমাদেরকে হচ্ছে আমাদের এই শিওর সাকসেস নার্সিং কোচিং ব্রেইনার প্রেজেন্ট করতেছে নতুন করে। এখানে তোমরা ঘরে বসেই তোমরা কি করছো, নতুন কোর্সে ভর্তি হয়ে 65টি টপিক সহ ক্লাস পাচ্ছ, 71টি ডেইলি এক্সাম পাচ্ছ, 10টি এমসিকিউ সলভ ক্লাস পাচ্ছ, যে যে সলভ ক্লাসে আজকে হচ্ছে আমাদের এরকম সলভ ক্লাস থাকবে, 10টি ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ, যা খুবই গুরুত্বপূর্ণ। এবং বিগত বছরের প্রশ্নের জন্য ভাই প্রশ্ন ব্যাংক করতে হবে, এবং তোমাকে নতুন প্রশ্ন বোঝার জন্য মডেল টেস্ট তোমাকে অবশ্যই দিতে হবে। এবং এখানে আমাদের চমৎকার হচ্ছে যারা হচ্ছে আমাদের সারথীরা রয়েছেন, আমাদের সম্মানিত শিক্ষকরা রয়েছেন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা মেডিকেল থেকে তারা আছেন, এবং তারা খুব দারুণভাবে তাদের পাঠগুলো তোমাদেরকে বুঝাবেন। আমার মনে হয় যে তোমরা ঘরে বসেই এবং সেই প্রান্তিক পর্যায়ে বসে দারুণ কোর্স পাচ্ছ তোমরা হচ্ছে বিব্রেইনারের কাছ থেকে। তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার, তোমাদেরকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তার আগে আরেকবার বলতে চাই যে তোমরা যদি ভর্তি হতে চাও, অফিসের যে যোগাযোগ আছে সেই যোগাযোগ নাম্বারে তোমরা কথা বলো। তোমাদের বোধহয় এখন ভর্তি হলে তারা তোমাদেরকে হচ্ছে বিভিন্ন ছাড় দেবে, এবং হচ্ছে তোমরা সেই ডিসকাউন্টের মাধ্যমে ভর্তি হতে পারবা। তো আশা করি এই সুযোগটা কিন্তু আবার কয়েকদিন পর থাকবে না, সুযোগটা এখনই লুফে নাও। এবং যারা ভর্তি হতে চায়, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের পরিচিত, তাদেরকে তোমরা হচ্ছে এটাতে ইনভলভ করাও, তোমরা এখানে তাদেরকে পার্টিসিপেট করাও। আমার মনে হয় যে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে তোমাদের পড়াশোনা খুবই ভালো হোক, তোমাদের যে পবিত্র চিন্তা সামনে নার্সিংয়ে ভর্তি হওয়ার সেটি শুভ হোক, সেটির সাফল্য কামনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। স্টপ করে দাও।